আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রাচ্যের অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু অ্যানালাইসিস করব। তো তোমরা যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে ইজিলি তাড়াতাড়ি জয়েন করতে পারে। এখনও অনেকে জয়েন করে নাই। আজকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করব। তো সবাই একটু আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই, আমরা একটু খেয়াল করে দেখি। আজকে আমরা পড়ব হচ্ছে প্রাসের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি। আমরা জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী
আমরা শক্তির সংরক্ষণশীলতা বলতে মেইনলি আমরা যান্ত্রিক শক্তিটাকেই মেইন করি। তো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা বলতে আমরা বুঝি কোনো একটা বস্তুর যে কোনো পয়েন্টে গতিশক্তি এবং বিভব শক্তি সমষ্টি অলওয়েজ কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি বলি এই পয়েন্টে টোটাল গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই পয়েন্টে টোটাল গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই পয়েন্টে টোটাল গতিশক্তি প্লাস বিভব শক্তি, এভরি পয়েন্টে গতিশক্তি প্লাস বিভব শক্তি পরস্পর সমানে সমান, গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি সেম। প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি কি সেম। এবার আমার কথা হচ্ছে ভাইয়া আপনি শক্তির সংরক্ষণশীলতা নীতি আনতেছেন? জি ভাইয়া আনতেছি। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতির জন্য আমার এখানে দুই ধরনের শক্তি লাগবে ভাইয়া, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে আমার ভাইয়া পটেনশিয়াল এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি গতিশক্তির ফর্মুলা, আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা জানি গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। এর মানে ভাইয়া আমাকে যদি কাইনেটিক এনার্জি বা গতিশক্তির কথা বলেন তাহলে আমাকে বের করতে হবে ভাই ব্যাগের মান। এই ব্যাগটা হচ্ছে কোন ব্যাগ ভাই? প্রকৃত ব্যাগ। তাহলে এই প্রকৃত ব্যাগ বিটা হচ্ছে আমরা জানি v ইকুয়ালস টু রুট ওভার bx স্কোয়ার প্লাস by স্কোয়ার। এর মানে তোমাকে যদি গতিশক্তি বের করতে বলে গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কোয়ার। এখানে v মান হচ্ছে ওই পয়েন্টে টোটাল ব্যাগটা, আর টোটাল ব্যাগ আমরা কোত্থেকে বের করতে পারি? bx এবং by থেকে বের করতে পারি। ভাইয়া bx কোত্থেকে বের করতে পারি? ভাইয়া bx সমান হচ্ছে b নট cos থিটা নট। ভাইয়া আমাদের by কোত্থেকে বের করতে পারি? ভাই by ইকুয়ালস টু হচ্ছে আমার b নট সাইন থিটা নট মাইনাস জিটি। এবার ভাইয়া গতিশক্তি বের করা শিখে গেলাম। আমার গতিশক্তি বের করতে হলে হাফ mv স্কোয়ার, এখানে v লাগে, v আমি এখান থেকে পাবো, এটা পাওয়ার জন্য bx লাগে, by লাগে, bx এখান থেকে পাবো, by এখান থেকে পাবো। এবার ভাইয়া আপনি আসেন ভাইয়া আমাকে বিভব শক্তি বের করা শিখান। বিভব শক্তি ইকুয়ালস টু আমরা জানি mgh। ভাই এইচ কোত্থেকে পাবো? সিম্পল হিসাব, এইচ এর ফর্মুলা আমরা শিখেছি। এইচ ইকুয়ালস টু হচ্ছে আমরা বলতে পারি বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। অর্থাৎ যাকে আমরা ওয়াই দ্বারা নামকরণ করছিলাম, তুমি ওয়াই বলো এইচ বলো কোনো সমস্যা নাই, তুমি চাইলে এটাকে ওয়াইও বলতে পারো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি যে আমরা চাইলে যে কোনো মুহূর্তে প্রাসের প্রত্যেকটা বিন্দুতে আমাকে বলা হয় এই বিন্দুতে মোট ব্যাগ কত, বের করতে পারবো না? অবশ্যই পারবো। ভাই এই বিন্দুতে আমাদের উচ্চতা কত, এটাকে আমরা বলতেছি এইচ, ভাই বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া আমাদের এখানে আমাকে সবসময় মাথায় রাখিতে হবে, সেটা হচ্ছে এইচও আমি বের করতে জানি, ভিও আমি বের করতে জানি, তাহলে আমি গতিশক্তিও বের করতে জানি, আমি বিভব শক্তিও বের করতে জানি, এটা আমি কিন্তু মানি। তাহলে এই গতিশক্তি বের করার পর বিভব শক্তি বের করার পর তাদেরকে যোগ করে দিলে তুমি মোট শক্তিটা পেয়ে যাবা। এবং তুমি যে কোনো বিন্দুর ক্ষেত্রে কাউন্ট করো, প্রত্যেকটা বিন্দুতে আমার মোট টোটাল গতিশক্তি এবং বিভব শক্তি সেম থাকবে। গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি সেম থাকবে। এটাকে আমরা বলি শক্তির সংরক্ষণশীলতা নীতি। তবে আমরা প্রত্যেকটা বিন্দু বের করব না, চাইলে বের করা যায়। আমরা বের করব শুধুমাত্র এই নিচের বিন্দু আর উপরের বিন্দু, এই দুইটা বিন্দু আমরা বের করে কম্পেয়ার করব। এই দুইটা বিন্দু বের করে কম্পেয়ার করব এবং গতিশক্তি কিভাবে পরিবর্তিত হয়, বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হয় তা আমাদের না জানলেই নয়। ওই জন্য আমাদের আজকের ক্লাসটা খুব ডিপলি করতে হয়। তাহলে একটু বলো আমাদের সব কিছু ক্লিয়ার কিনা, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা। ভাইয়া এই জিনিসগুলো অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কোনো দরকার নাই। সাথে আছে ইমোবাই অনেকগুলো ক্যালকুলেশন শেখায়, সেই ধরনের ক্যালকুলেশন আমরা শেখার সময় বেসিক নিয়ে আমরা শিখি। ওই কারণে আমরা ফিজিক্স নিয়ে হাসি দিবানিশি, কারণ আমাদের নাই কোনো টেনশন, আমাদের আছে আমাদের মাথায় আছে বেসিকের আমাদের অ্যাটেনশন। সো বি অ্যাটেনশন, আমাদের এখানে অ্যাটেনশন শিখ করো, তোমার ফিজিক্সে কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সাথে আছে বেসিক ভাই। ওকে, এবার আসি আমরা, বলা একটু ক্লিয়ার কিনা। সিম্পল হিসাব ভাইয়া, এই জিনিসগুলো গত 3 দিন পর্যন্ত আমি বকবক করতেছি। এই বকবক করতে ভালো লাগে, বকবক করে ভাগবাকুম কবুতর আমার ডাকে। এখানে আমার ক্লাসে ফিজিক্সের মধ্যে ডাক দিতে হলে ইমু ভাইয়াকে লাগে, সেই কাজটাই আমরা করতেছি। গতিশক্তি বের করলাম, বিভব শক্তি বের করলাম, টোটাল শক্তিটা পেলাম, দুইটাকে যোগ করে দিলাম। আজকে ইনশাল্লাহ ফার্স্ট টু লাস্ট দুর্দান্ত, মানে একটু আমি ফুল এনার্জি নিয়ে আজকে ক্লাসে আসছি। বলা এতটুকু ক্লিয়ার কিনা,
এতটুকু সবার ক্লিয়ার কিনা? গতিশক্তি বিভব শক্তি আমরা বের করতে পারবো কিনা? গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব, তাদেরকে যোগ করলে টোটাল শক্তিটা পেয়ে যাব। ওকে, উই ক্যান সে দ্যাট আওয়ার টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু গতিশক্তি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে আমাদের এটা বলতে পারি টোটাল শক্তিটা। সো আমরা টোটাল শক্তিটা ক্যালকুলেট করতে পারবো ইজিলি। আমার কথা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি কি জানো, অনেক স্টুডেন্ট তুমি দেখবা তারা কি করে, তাদেরকে পরীক্ষায় বলা হয়েছে, দেখো আমি তোমাকে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে কি ভাই, একটু খেয়াল করে দেখো। আমাদের অনেক স্টুডেন্ট তোমাদের কি করে জানো, তোমাদের আসলে ফিজিক্সে ম্যাথগুলো সলভ করতে সবচেয়ে বড় সমস্যা হয় কোন জায়গায় জানো? আমি দেখাই তোমাদের কোন সমস্যাটা কোন জায়গায়। তোমাদেরকে আমি বললাম একবার সিম্পল দেখো, তোমাদেরকে আমি বললাম কি বললাম, তোমরা আসলে জিনিসটা হচ্ছে টার্গেটটা তোমাদের ফুলফিল করতে পারো না। তোমাদের কাছে রাস্তাটা সোজা নয়, রাস্তাটা তোমার কাছে আনইজি মনে হয়, কিন্তু রাস্তাটা ইজি হওয়ার জন্য পিছন থেকে শুরু করতে হয়। সবসময় সামনের দিকে না তাকাইলেই নয়, আমাদের মাঝে মধ্যে পিছন থেকেই শুরু করতে হয়। আর সেখানেই আমাদের ফিজিক্সের আসল ট্রিক্সটা রয়। দেখো তুমি কোন দিক থেকে করতেছি। যেমন ফর এক্সাম্পল তোমাকে বলা হলো পরীক্ষা ভাইয়া আমার বি নট দেওয়া আছে, আমার থিটা নট দেওয়া আছে, আমার টি দেওয়া আছে, আমার এম দেওয়া আছে, জি এর মান আমি মুখস্থ জানি। এখন পরীক্ষায় তোমাকে বললো টোটাল শক্তিটা কত, ই ইকুয়ালস টু হোয়াট। দ্যাট মিনস তুমি বের করতে পারবা গতিশক্তি, তুমি বের করতে পারবা বিভব শক্তি। এবার সবাই কি করবে জানো, ওরা একবার মুখস্থ করে ফেলবে। আমরা জানি বি এক্স সমান বি নট কস থিটা নট, বইতে করা আছে, ওই জন্য এটা ক্যালকুলেশন করে ফেললো। বি নট দেওয়া আছে, থিটা নট দেওয়া আছে। আমরা জানি বি ওয়াই সমান বি নট সাইন থিটা নট মাইনাস জিটি, বি নট থিটা নট টি দেওয়া আছে, ক্যালকুলেশন করে ফেলছে, ক্যালকুলেটার মারলে ক্যালকুলেশন হয়ে যায়। ওকে, এরপর বললো বি ইকুয়ালস টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, করে ফেললাম, ক্যালকুলেশন করে ফেললাম। এরপরে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, ক্যালকুলেশন করে ফেললাম। বি এর মান জানি, ক্যালকুলেশন করে ফেললাম, এম এর মান জানি, বি এর মান জানি, ক্যালকুলেশন করে ফেললাম, গতিশক্তি পেলাম। এবার ওরা কি করে, ভাই এইচ সমান হচ্ছে বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এরপর কি করি ভাই, বিভব শক্তি পি ইকুয়ালস টু ভাইয়া এম জি এইচ। এরপর তারা কি করে, ই ইকুয়ালস টু ইফ ই কে প্লাস ইফি। তুমি আর বলো এই প্রসেসটা কি ভুল? আর না, কে বলছে প্রসেসটা ভুল? আমরা এতক্ষণ যা বুঝেছি তা। কিন্তু তোমরা করোটা কি ভাইয়া, তোমরা যে কাজটা করো তোমার বইতে করা আছে এভাবে, প্রথমে বিএক্স বের করতে হয়, এরপর বিওয়াই বের করতে হয়, এরপর বি বের করতে হয়, এরপর ইকে বের করতে হয়, এরপর এইচ বের করতে হয়, এরপর ইভি বের করতে হয়, এরপর দুটো যোগ করে টোটাল আনসারটা বের করতে হয়। আমার কথা হচ্ছে এত কিছু কেমনে তোমার মাথায় রয়, তুমি কেমনে এত ব্রিলিয়েন্ট হয়ে গেলা? আমি তো ভাই গাধা, আমি গাধার মতো চিন্তা করি, ওই কারণে আমি সামনে তাকাই না, পিছনে তাকাই। সো আসো আমরা পিছনে তাকাবো কিভাবে। আমরা সবাই কি করে, অনেকেই করে ভাই, ওরা মুখস্থ করে, যদি পরীক্ষায় টোটাল শক্তি বের করতে বলে তাহলে গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে। প্রথমে আমাকে বিএক্স বের করতে হবে, এরপর বিওয়াই বের করতে হবে, এরপর বি বের করতে হবে, এরপর ইকে বের করতে হবে, এরপর এইচ বের করতে হবে, এরপর ইপি বের করতে হবে। আরে বাপরে বাপ, এর থেকে ভালো হচ্ছে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে বসে থাক, মৃত্যুর ঝুঁকি নাই। বুঝো নাই কথাটা, মৃত্যুর ঝুঁকি নেই, কচু গাছের সাথে ফাঁসি দিয়ে বসে থাকো, সেটাই ভালো। মাঝে মধ্যে হয়তো একটু চুলকাবে, কোনো ব্যাপার না। আরে ভাই তুমি বাবা চিন্তা করো, আমরা চিন্তা করবো হচ্ছে উল্টাভাবে। আমি মনে করি ফিজিক্স ইজ নাথিং জাস্ট লাইক এ রাফ করবা। ফিজিক্সে যত বেশি রাফ করতে পারবা তোমার ফিজিক্স পরীক্ষা তত ভালো হবে। তোমরা ফিজিক্স পরীক্ষা দাও কেন? আমি ফিজিক্স পরীক্ষা দেওয়ার সময় কি হয় জানো, এই ফিজিক্স পরীক্ষা দিচ্ছি না, এই যে আমার মনে করো খাতাটা আছে, বড় একটা খাতা নিই, মনে করো এটা হচ্ছে আমার খাতা। হ্যাঁ, আমি পড়াশোনা করতেছি তো, ওই খাতা, ওই কারণে খাতা আছে, না হয় এতদিন খাতা ছিল না, এখন আছে, পড়াশোনা করতেছি তো, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে খাতা। হ্যাঁ, তোমরা এই কি মনে করছো আমি পড়াশোনা করি না? তুমি আমার খাতা দেখলে বুঝো কি সুন্দর করে নোট করে রাখছি, দেখো দুর্দান্ত নোট, সুন্দর করে নোট করে করে পড়ছি, বুঝে না? হ্যাঁ, আচ্ছা আসো সেদিকে আমরা না যাই। তো এখন জিনিসটি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি ভাই, আমি তো আমার মার্কস পাইতে চাই। এই মার্কস পাওয়ার জন্য আমরা সামনের খাতাগুলোতে লিখি। আর ভাই আমি শুরু করব পিছন থেকে, আমি শুরু করি কোন দিক থেকে? পিছন থেকে। পিছনে উপরে লিখি রাফ, এরপর কাইটা দিই, আগে কাইটা দিই, উপরে লিখি রাফ, আগে কাইটা দিই, এরপর পিছনের পেজ থেকে শুরু করছি। এই প্রশ্নটা আনসার করবো আর খসটা করে ফেলবো। কি করে ফেলবো? খসটা করব, মানে আঁকা চাকা করবো, আঁকা জোকা করবো, আঁকা জোকা করবো, আঁকা জোকা করে সেখান থেকে আমরা আনসার বের করতে পারবো। এখানে আঁকা জোকা করে এরপর সুন্দর করে এভাবে খাতায় করে দিবা। এবার আমার কথা হচ্ছে আঁকা জোকা কোনগুলা, আমি কি আঁকবো পিছনে রাফ খাতায় আমি কি আঁকবো, আমি রাফ খাতায় কি আঁকবো? সিম্পল কথা ভাইয়া, আমাকে বলছে ই বের করো, আমি বলবো
আমি গ্রাফ খাতায় লিখবো এভাবে ইফি প্লাস ইকে। এখন আমরা জানি ইফি বের করার জন্য ইফি ইকুয়ালস টু এমজিএস ফর্মুলা আছে। এখন আমার কথা হচ্ছে এইচটা আমার দেওয়া আছে, এইচ আমার বের করতে বলি আছে, কারণ এইচ যদি আমি বের করিতে নাহি পারি আমার ইফি আমি কেমনি বের করবো বলো? তাহলে আমাদের এইচ বের করার জন্য আমরা জানি ফর্মুলা আছে, এইচ সমান হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে ভাইয়া, এবার আসেন ভাইয়া আমার ইকে বের করতে হবে। ইকে সমান আমরা কি জানি ভাই? ইকে সমান আমরা জানি হচ্ছে ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এখন হচ্ছে আমরা বি সমান কি জানি? যে কোনো বিন্দুতে ব্যাগ জানি, যেহেতু প্লাস বের করতে প্লাসের ব্যাগ। ওকে ওকে ভাই, বি যখন বের করতে যাব এখানে আমার সিম্পল কথা হচ্ছে ভাই এম দেওয়া আছে, বি আমার জানা নাই, প্রশ্নের মধ্যে দেওয়া নাই। তো বি যদি দেওয়া না থাকে বি বের করার জন্য আমরা ফর্মুলা জানি ভি ইকুয়ালস টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। এবার আমার মাথায় আবার আসলো ভাই বি এক্সও তো আমার জানা নাই, বি ওয়াইও আমার জানা নাই, কিন্তু না জানা থাকলে কি হয়েছে? ফর্মুলা তো আমরা জানি বি এক্স সমান হচ্ছে বি নট কস থিটা নট থিটা নট, আর বি ওয়াই সমান কত ভাই? বি ওয়াই সমান হচ্ছে বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে এবার হইলো কি? তাহলে আমি বুঝতে পারলাম এটা বের করতে হলে এটা বের করতে হবে, এটা বের করতে হলে এটা বের করতে হবে, এটা বের করতে হলে আগে এটা বের করতে হবে, এটা বের করতে হলে এটা বের করতে হবে, এটা বের করতে হলে এটা করতে হবে, এটা করতে হলে এটা করতে হবে, এটা করতে হলে এটা করতে হবে। এবার দেখো ওরা সামনে থেকে হান্দাইছে, আমি পিছন থেকে হান্দাইছি, মানে প্রবেশ করছি। তাহলে আমরা পিছন থেকে প্রবেশ করলাম রে ভাই, আনসার আমি কোনটা চাই সেখানে আমি আগে যাই, আমি পিছন থেকে হান্দাইছি। তাহলে পিছন থেকে দেখলাম এটা করতে হলে এটা লাগবে, এটা করতে হলে এটা লাগবে। এবার তুমি কি পরীক্ষার খাতে কি এভাবে করবা? আরে না ভাইয়া, পরীক্ষার খাতে আমি প্রথমে সুন্দর করে বিএক্স বের করব, পেয়ে গেলাম। এরপর বিওয়াই বের করব, পেয়ে গেলাম। এই দুইটাকে বসায় বি বের করব, পেয়ে গেলাম। এটাকে এখানে বসায় ইকে পাবো। দেখো সিরিয়ালি করছি। এরপর ভাই আমি এইচ বের করব, পেয়ে গেলাম। এইচটাকে এখানে বসায় ইপি পাবো, এরপর এটা করব। আরে ভাই তোমাকে এই প্রসেসটা কেউ মনে রাখতে বলছে? মনে রাখলে তো ভাই ফিজিক্সে ভালো করতে পারবা না। আমার কথা হচ্ছে আমি কেন করতেছি, হোয়াই কেন করতেছি? আমি করতেছি একটা এই কারণে আমার লাগতেছে। এই লাগতেছে কিভাবে বুঝছি? ওই যে রাফ রাফ রাফ, আমি বলি ফিজিক্সে যে যত বেশি রাফ করে তার পরীক্ষার মার্কস তত বেশি আসে। ইচ্ছা মতো কাটাকাটি করো, ইচ্ছা মতো কাটাকাটি করো, কোনো ঝামেলা নেই। তবে এটা করে তুমি বুঝে গেছো যে হ্যাঁ আমি পারবো, এবার উল্টা দিক থেকে স্টার্ট করে দাও, দেখবা যে তোমার খুব ক্লিন খাতায় মিলে গেছে, কোনো ভুল নাই। আর অনেকে কী করে, ইস এটা করি, এটা কোনো কাজে আসবে না, কেটে দিলাম। এটা করি, এটা কোনো কাজে। আরে ভাই তোমার খাতার যে অবস্থা, এবার মার্কস শুদ্ধ হইলেও স্যারে মনে হবে তুমি খাতার মধ্যে ঝগড়া করে বসে আসো। হ্যাঁ, সৌন্দর্য মেনটেন করতে হবে। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝছো না? বুঝছো? এই বুঝছো তো? বুঝছো। তাহলে আমরা বলতে পারি আমরা বুঝে গেছি। ওকে, আমি একটু চরম পাইছি। এবার আসো আমরা সামনের দিকে আগাই, একটু অন্য মুডে পড়ি। বলো তাহলে সিম্পল ভাইয়া। বলবে ভাইয়া আমি পড়তেছি গতিবিদ্যা, এখানে কোনো শক্তি নাই, আমার কেন 3 নাম্বার অধ্যায়ে আমি শক্তি বের করতে যাই? আরে ভাই 9-10 থেকেই তো পড়ে আসছো, এখন তো না বের করে কোনো উপায় নাই। এদেরকে বলা হয় ভালোবাসা। গতিশক্তি বিভব পাওয়া 5 নাম্বার অধ্যায়ে, আর এটা পাচ্ছ 3 নাম্বার অধ্যায়ে। এটা হচ্ছে 3-5-এর ভালোবাসা। এখান থেকে দেখবে তুমি এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সাথে এভাবে অনেকভাবে সম্মিলন হয়, এটাকে আমরা বলি ভালোবাসার সম্মিলন। ওই কারণে ফিজিক্স মানে আমরা বলি ভালোবাসা। কারণ দেখবে ম্যাক্সিমাম ফিজিক্সের প্রশ্নের মধ্যে দেখা যায় একটা অধ্যায় থেকে প্রশ্ন দেয় না, মিক্স করে দেয়। তারা একা থাকতে ভালোবাসে না, তারা মিক্স থাকতে ভালোবাসে। ওই কারণে মিক্সার ইজ নাথিং জাস্ট লাইক ফিজিক্স। ওই কারণে আমরা বলি ভালোবাসা ইজ নাথিং জাস্ট লাইক ফিজিক্স। ওই কারণে ফিজিক্স যে যত ভালো পারবা তার ভালোবাসা তত উন্নত হবে। হ্যাঁ, ভালোবাসার জন্য খালি বায়োলজি পারলে হয় না, এটা তো ন্যাচারাল। হ্যাঁ, ফিজিক্সটাও জানতে হয়। ওকে ওকে, এবার আসি। ওকে, ভালো কথা ভাইয়া, আমরা এতটুকু জেনে গেলাম। এটা লাগানোর পর গরম লাগছে, বুঝছো? ওই জিনিসটা হচ্ছে কি জানো, এই মানুষের শীতকালে কেন জানি আমার মাথা বেশি গরম থাকে, একটু হট ভাবে থাকে। হ্যাঁ, মাথা কানটা ওই যে যেরকম বলে কান টানলে মাথা আসে, একইভাবে কান ঘুরলে মাথা গরম হয়, বুঝো না? কান গরম করতে গেলে মাথাটা গরম হয়ে যায়। ওই কারণে দেখবা তোমাকে কেউ যদি কানের উপর একটা থাপ্পড় মারে, বুঝবা ভাই মাথাটা ভনভন করতেছে। কেন থাপ্পড় মারছে? কানে, মাথা কেন ভনভন করতেছে? এটা কি বলে ভালোবাসা, কান আর মাথার ভালোবাসা। আচ্ছা আমরা আসি, এবারের দিকে যাই। ওকে,
এবার আমরা সামনের দিকে আগাই। তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, এই মাইয়ারা যারা আসো তাদের একটা জিনিস শিখিয়ে দিই। তুমি দেখবে কি জানো, তোমার শরীরের অন্যতম ঠান্ডা একটা অংশ কি জানো? কানের লতিটা। তুমি দেখবে ম্যাক্সিমাম টাইমস কানের লতিটা তুমি যদি গরম না করো, তুমি কম্বলের নিচে ঢুকে বসে আসো, তখন তো পুরো শরীরেই গরম, বাট কানের লতিটা ম্যাক্সিমাম টাইম ঠান্ডা থাকে। ওই কারণে দেখবা আমাদের আম্মারা যখন কাজ করতে যায় হঠাৎ করে হাত পুড়ে ফেলছে, কানে হাত দিয়ে দিছে, কেন? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। সাথে তো আর ফ্রিজ নাই যে ফ্রিজের ভিতর হাত দিয়ে দিবে, না, কানের লতির মধ্যে দিবে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো, এটা ধরে ফেললে কাজ হবে। যে সকল মেয়েরা জানো না, জেনে রাখো। তবে দেখি আবার এই কাজটা করতে যাই তোমার কানের রিং সিরা কান টান ফাটাই বেরো না, পরে আমার আবার কিছু বলতে পারবা না। এই একজন বলে কি, আমরা এত সুন্দর কীভাবে হচ্ছি। এই সুন্দর, আমাকে সুন্দর লাগতেছে না? জিনিসটা হচ্ছে এটা ন্যাচারাল, বুঝো না? হ্যাঁ, আমরা তো মনে করো আর্টিফিশিয়াল না, ন্যাচারাল। হ্যাঁ, আমি শিখাবো না। তবে আমি একটা কথা বলতে পারি, যত বেশি সুন্দর হতে চাও বেশি বেশি মুখের মধ্যে পানি দাও। ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই লাভ নেই। ফেয়ার অ্যান্ড লাভলি লাগালে কী হবে জানো? যতক্ষণ লাগাইছো ততক্ষণ লাগতেছে লাভলি, এরপরে মনে হবে তুমি নাকি কাবলি। হবে না, তোকে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইলে তখনই সুন্দর লাগবে। অন্য টাইমের জন্য তোমাকে বারবার মুখ ধুইতে হবে। আমি এই কাজটা করি, প্র্যাকটিসিং মুখ ধুজো করা, কাজে আসবে ভালো। ওকে, সামনের দিকে আগাই। আরেকটা ভাই ন্যাচারাল কালার বলে একটা কালার আছে, তো আমি চাইলেও কি এর থেকে বেশি সুন্দর হতে পারবো? যত ঘষা মাজা করে কাজ হবে না, উল্টা এখন ঘষা মাজা করলে আর একটু কালো হয়ে যাব। কেন? হাতে টিস্যু আছে, কারণ টিস্যুটা তো কালো, কালি মাখা হবে। আচ্ছা, এবার আসে আমরা সামনের দিকে আগাই। ওকে, সামনের দিকে আগাই। এখন না তোমাকে বলা হলো ভাইয়া, আমাদের মনে করে এটা গ্রাউন্ড, এখান থেকে একটা প্রাস, তার গতিপথটা এরকম। ওকে 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 ওকে, এখন বলা হলো ভাইয়া এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টের নাম হচ্ছে এ, আর এখানে সর্বোচ্চ বিন্দু যেটা আছে এই পয়েন্টের নাম হচ্ছে বি। দেখে আমি তোমাকে একটা প্রশ্ন দিই, প্রাসের সর্বোচ্চ বিন্দু বলতো বি বিন্দুতে প্রাসের বেগ কত? বি বিন্দুতে প্রাসের বেগ কত? দেখি প্রশ্ন আনসার বলো তো। বি বিন্দুতে প্রাসের বেগ কত? দেখি আনসারটা আমাদের কয়জনে পারে। বি বিন্দুতে মানে সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগটা কত? সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগটা কত? দেখি বলো তো, সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগটা কত? সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগটা কত? দেখি বলো, সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগটা কত বলো তো? অনেকে এখন বলতেছে আমি পাইসা গেছি বি বিন্দুতে। হ্যাঁ, যারা বলেছে জিরো তারা না হয়তো আজকের জন্য হিরো, যারা বলেছে বি এক্স তারাই আজকের জন্য হিরো। তাহলে আসো আমরা দেখি। দেখো, বি বিন্দুতে ব্যাগে বলছি, আমরা জানি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ একটাই থাকে, সেটা হচ্ছে ভি এক্স, এবং এই ভি এক্সটা হচ্ছে আনুভূমিক বরাবর থাকে। তার দিকটা কোন দিকে? আনুভূমিক দিকে। তার দিকটা কোন দিকে ভাইয়া? আনুভূমিক দিকে। তাহলে আমরা বলতে পারবো বি বিন্দুতে ব্যাগ বি ইকলস টু বি এক্স ইকলস টু বি নট কস থিটা নট, এবং তার দিকটা হচ্ছে আনুভূমিক দিকে। যদি বলি, এবার যদি তোমাকে প্রশ্ন এটা না করে, এবার যদি প্রশ্ন এটা করে, দেখি কয়জন আনসার পারো। বি বিন্দুতে প্রাসের উলম্ব বেগ কত? দেখি বলো তো, বি বিন্দুতে প্রাসের উলম্ব বেগ কত বলো তো? উলম্ব বেগ কত? এবার দেখি কয়জন আনসার পারে। বি বিন্দুতে প্রাসের উলম্ব বেগ কত? উলম্ব বেগ কত?
বি বিন্দুতে প্রাচীর উলম্ব বেগ কত? যদি থাকে নসিবে আনসার 0 আসিবে, জোর করে তো 0 আনা যায় না, ওই কারণে ফিজিক্স পড়া ছাড়া আনসার আসে না। যদি দিতে পারো ভালো আনসার, হইতে পারবা তুমি উত্তম ড্যান্সার, তার জন্য ক্লাসে ওয়েট করতে হবে 4 নাম্বার লেকচার পর্যন্ত। আমরা 4 নম্বর অধ্যায়ে যখন যাবো তখন তোমাদেরকে নেচে নেচে দেখাবো নর্তকী কীভাবে নাচে। তুমি দেখবা ওই যে তোমাদেরকে অলরেডি একদিন দেখাইছিলাম, এই যে নর্তকী এভাবে করে এমনি এমনি নাচে, নর্তকীরা নাচে এই যে এভাবে ড্যান্স করে, নর্তকী এক পায়ে ভর করে এভাবে করে ড্যান্স করে। তুমি তো আমার নিচে পা দেখতেছো না, হ্যাঁ ক্লাসে হইলে কোচিংয়ে খুব সুন্দর করে বসানো যায় নর্তকী কীভাবে নাচে, তুমি আমার ড্যান্স দেখে পাগল হয়ে যাবা। তাহলে আমাদের ওই সেটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়াবো, নর্তকী কীভাবে নাচে। ওকে ওকে, তাহলে আমরা দেখতেছি ভাই যখন বললো ভাই উলম্ব বেগ, সেটা নাই, আনসার শূন্য। এর মানে আমরা বলতেছি আনসার তো শূন্য, উলম্ব বেগ শূন্য। তাহলে সর্বোচ্চ বিন্দুতে কিন্তু শুধু কেউ বলতে পারবো না ভাই ব্যাগ নাই, ব্যাগ আছে, সেটা আনুভূমিক ব্যাগ, উলম্ব ব্যাগ নহে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসো তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। যদি আগাই, এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া আমি এটাকে গ্রাউন্ড ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? এটাই আমার গ্রাউন্ড, মানে আমরা ভূমির সাপেক্ষে সব কিছু হিসাব করতেছি। তাহলে সিম্পল কথা হচ্ছে ভাইয়া প্রথমে আমরা এ বিন্দুতে হিসাব করব, এ বিন্দুতে হিসাব করব। তাহলে আমরা এ বিন্দুতে যদি হিসাব করি ভাইয়া, এ একটা কি, একটা বিন্দু আর কি, এটা আসলে বিন্দু না, এ হচ্ছে একটা লেটার, ইংলিশ লেটার। তাহলে আমরা আসি এ কি, এ হচ্ছে একটা ইংলিশ লেটার। তাহলে আমরা এ বিন্দুতে কি করব, এ বিন্দুতে আমরা মোট শক্তিটা বের করব। তাহলে মোট শক্তি বের করার জন্য গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে। তাহলে দেখো এ বিন্দুতে গতিশক্তি বের করব। ওকে, তার আগে আমরা দেখি ভাইয়া এ বিন্দুতে ব্যাগ কত। আমরা জানি ভাইয়া এ বিন্দুতে এদিকে ব্যাগ হচ্ছে V0 এবং এই কোণটা হচ্ছে θ0। এই তোমার আনুভূমিক উলম্ব বের করার কোনো দরকার আছে? কে কই আছে তোমাকে দরকার আছে? নাই, আমার দরকার নাই। কেন? কারণ গতিশক্তি বের করার জন্য তো আমার টোটাল ব্যাগটা চাই, যেই ব্যাগটাই আমরা এখানে পাই, ওই কারণে আনুভূমিক উলম্ব বের করার কোনো দরকার নাই। তাহলে আসো আমরা এখানে গতিশক্তি বলতে পারি E কে সমান 12 mv²। এখানে ভি মানে কি, এ বিন্দুতে ব্যাগ মানে কি, ওই থ্রো করার সময় থ্রো মানে নিক্ষেপ করার সময় তুমি যে ব্যাগে নিক্ষেপ করছো সেই ব্যাগটাই। তাহলে সেই ব্যাগটা কত? V0। তাহলে V0²। একটু লাল করে দিই চোখে দেখার জন্য ভালো করে, V0²। তাহলে আমরা বলতে পারি ভাইয়া আমাদের এই বিন্দুতে গতিশক্তিটা হচ্ছে 12 mv²। জি ভাইয়া। এবার এই বিন্দুতে বিভব শক্তি ইপি সমান আমরা বলতে পারি mgh। এবার কথা হলো ভাইয়া এইচ এর মান কত? সিম্পল কথা, এ বিন্দু তো ভূমিতে আছে, তাহলে আমার এই বিন্দুতে এইচ এর মান কত? -0। তাহলে এখন আমার টোটাল শক্তিটা কত? সিম্পল কথা ভাইয়া, E = এই দুইটার সমষ্টি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, ই কে প্লাস ইপি। তাহলে আমরা বলতে পারি 12 mv0² + 0। তাহলে আমরা E = কি পাবো? 12 mv0² পাবো। এটা হচ্ছে ভাইয়া আমাদের মোট শক্তিটা, মোট শক্তি। ওকে, এবার আমাকে বলা হলো বি বিন্দুতে শক্তিটা কত। এবার আসো আমরা বি বিন্দুতে বের করি। সিম্পল, বি বিন্দুতে প্রথমে গতিশক্তি বের করব। ভাইয়া কোন বিন্দুতে? বি বিন্দুতে। ই কে সমান 12 m। বি বিন্দুতে ব্যাগ বলতে কিন্তু আমরা শুধু একটা ব্যাগই আছে, বি বিন্দুতে ব্যাগ মান হচ্ছে Vx ভাইয়া। তাহলে আমরা বলতে পারি Vx²। তাহলে 12 × m এই Vx মানে কি? সিম্পল কথা ভাইয়া, প্রাচীর আনুভূমিক ব্যাগ Vx এর ফর্মুলা আমরা জানি কি না? জানি, V0 cos θ0। ওকে, তাহলে বলতে পারি V0 cos θ0 হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি 12 m V0² cos² θ0। কোন বিন্দু? বি বিন্দুতে। বি বিন্দুতে গতিশক্তি। এবার আসো বি বিন্দুতে বিভব শক্তি বের করব। তাহলে আমরা বিভব শক্তি ইপি = আমরা কি জানি ভাইয়া? mgh জানি। ওরে ভাই,
এইচ কোন বিন্দুতে? বি বিন্দুতে। আচ্ছা বি বিন্দুতে এইচটা কি? আমার সর্বোচ্চ উচ্চতা এইচ না? জি ভাইয়া। তাহলে আমরা এখানে বলবো দিস এইচ মিনস সর্বোচ্চ উচ্চতা এইচ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বাই এমজি ইন্টু প্রাসের সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি ছিল? বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই 2g। এটাই ছিল? জি ভাই এটাই ছিল। যদি এটা থাকে ভাইয়া জি জি আমার কাটা গেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/2টাকে সামনে সুন্দর করে লিখতে পারি, হাফ লিখতে পারি, এম লিখতে পারি, ভি নট স্কোয়ার লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা নট লিখতে পারি। এটা হচ্ছে কার মান? ইপি এর মান। তাহলে আমি দেখলাম ভাইয়া সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি পেয়ে গেলাম, সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি পেয়ে গেলাম, এখন এই মোট শক্তি কি পেলাম? আসো ভাইয়া এটা তো আমার এ বিন্দুতে শক্তি পাইছিলা ই এ এত টোটাল শক্তিটা, এবার বি বিন্দুর টোটাল শক্তি বের করি। বি বিন্দুর টোটাল শক্তি ই বি ইকুয়ালস টু এই দুইটার যোগফল। খেয়াল করে দেখো তো ভাইয়া এটা কোন ফল? যোগফল। কোন ফল? যোগফল করার জন্য একটা জিনিস কমন আছে, হাফ এম ভি নট স্কোয়ার। সে আমরা একসাথে কমন নিয়ে নিচ্ছি, জায়গা নাই আমার, তাহলে হাফ এম বি নট স্কোয়ার ইন্টু কমন নিলে আমাদের কি হয়? কজ স্কোয়ার থিটা নট প্লাস সাইন স্কোয়ার থিটা নট। ওকে ভাইয়া, তাহলে কজ স্কোয়ার থিটা নট প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? 1। সো আমরা বলতে পারি বি বিন্দুতে মোট শক্তি সমান হচ্ছে হাফ এম বি নট স্কোয়ার। এই হাফ এম বি নট স্কোয়ার এটাই কিন্তু আবার এ বিন্দুতে মোট শক্তির সমান, যা এই বিন্দুতে মোট শক্তির সমান। সুতরাং আমরা বলতে পারি এই বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি পরস্পর সমান। এখান থেকে আমরা বলতে পারি প্রাস আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, প্রাস শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলি। অরিন্দ দেবনাথ মাঝখানে কোনো বিন্দুতে, আমি বলতেছি নিচে আর উপরে, তুমি বলতেছো কোন খান? মাঝখান। ওকে নো প্রবলেম, যে কোনো খান তুমি বের করে না, কোনো সমস্যা নেই। আমরা আগেই অলরেডি ব্যাখ্যা করছি মাঝখানের কোনো বিন্দুতে ব্যাগ তুমি বের করতে পারবে না। পারবা তো? ব্যাগ বের করা শিখেছি। হ্যাঁ, বি এক্স জানি, বি ওয়াই জানি, সেখান থেকে বি বের করব। যে বিন্দু বলবে সেই বিন্দুতে ওই বিন্দুতে উচ্চতা বের করব, এরপর গতিশক্তি বিভবশক্তি বের করে ফেলা যায়। এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। একবারে শুরুতে আমি ওইটাই বলছি, শুরুতে যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে, আর এখন আমি স্পেসিফিক এই দুইটা বিন্দুতে বলছি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া বুঝে গেছি না? ওকে, বুঝে গেলে আবার আমরা একটু সামনের দিকে যাই। এবার আসো শর্টকাট ফর এমসিকিউ। এমসিকিউ এর জন্য শর্টকাট, এসসি মানে হচ্ছে শর্টকাট। শর্টকাট হচ্ছে কোনো একটা প্রাসের ক্ষেত্রে টেন থিটা নট ইকুয়ালস টু হচ্ছে 4h ডিভাইডেড বাই আর। এটা আমাদের অনলি এমসিকিউতে ইউজ করা যাবে। আই রিপিট এগেইন, অনলি এমসিকিউতে ইউজ করা যাবে। এখানে আননোন রাশি কয়টা? 3টা, থিটা নট এইচ আর। খেয়াল করে দেখো থিটা নট এইচ আর, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জানা থাকলে অপরটা বের করা যায়। ফর এক্সাম্পল তুমি থিটা নট জানো, এইচ জানো, এখান থেকে আর বের করা যাবে। তুমি এইচ জানো, আর জানো, এখান থেকে থিটা নট বের করা যাবে। তুমি থিটা নট জানো, আর জানো, এখান থেকে এইচ বের করা যাবে। তাহলে আমরা একটা কথা শিখলাম কি, আমাদের এমসিকিউর ক্ষেত্রে tan থিটা নট ইকুয়ালস টু 4h বাই আর, এটা দিয়ে থিটা নট এইচ আর, থিটা নট এইচ আর, থিটা নট এইচ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা কি করতে পারবো? বের করতে পারবো।
তোমরা আমাকে প্রশ্ন করবা কেমনে পাইছেন। সিম্পল কথা হচ্ছে ভাইয়া, এইচ এর ফর্মুলা আমরা জানি বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই 2g। আবার আর এর ফর্মুলা আমরা জানি, আর এর ফর্মুলা জানি বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। তো আমরা যে কাজটা করি এইচ কে আর দ্বারা ভাগ করি, এইচ কে আর দ্বারা ভাগ করলে এইচ বাই আর ইকুয়ালস টু কী হয়, তুমি সিম্পল চিন্তা করো, আমি ডাইরেক্ট করে ফেলি। এইচ এর মান বসাই দিই বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই 2g ইন্টু এটা করতে গেলে জি ডিভাইডেড বাই বি নট স্কোয়ার, এখানে আছে থিটা নট, এখানে আছে 2 থিটা নট, ডাইরেক্ট ফর্মুলা করে বেরো। সাইন 2 থিটা নট সময় গতদিন দেখাইছিলাম 2 সাইন থিটা নট কস থিটা নট। তাহলে একটু খেয়াল করো তো, এই বি নট স্কোয়ার চলে যাবে, এখানে জি জি চলে যাবে, সাইন স্কোয়ার থিটা নট একটা চলে যাবে, এখানে থাকবে একটা অনলি সাইন থিটা নট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিম্পল কথা ভাইয়া এইচ বাই আর ইকুয়ালস টু, খেয়াল করে দেখো এখানে 2 2 4, এর মানে নিচে থাকে 4, আর সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা নট সাইন বাই কস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে টেন থিটা নট ইকুয়ালস টু হচ্ছে 4h বাই আর। অনেকে বলে এটা কীভাবে আসছে, এই যে দেখেন চলে আসছে টেন থিটা নট ইকুয়ালস টু 4h বাই আর, মানে দুইটার রিলেশন থেকে আমরা এটা অলরেডি পেয়ে গেছি। এবং আমরা এমসিকিউর ক্ষেত্রে এত কাহিনী করার দরকার নেই, ডাইরেক্টলি আমরা এটা করে ফেলবো। আর রিটেনের ক্ষেত্রে তোমাকে তো প্রমাণ করতে হবে, রিটেনে তোমার ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এমসিকিউর ক্ষেত্রে করা যাবে। হ্যাঁ, যারা কেউ যদি এই ফর্মুলা বুঝে না থাকো, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, সাইন টুয়াইজ এ সমান 2 সাইন এ কজ এ, এটা হচ্ছে একটা ফর্মুলা, ট্রিগোনোমেট্রির ফর্মুলা। তাহলে আমরা এখানে আমরা বলতে পারি সাইন 2 থিটা নট ইকুয়ালস টু 2 সাইন থিটা নট কস থিটা নট, শেষ। এটা হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, টিএফ মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। তানিষ্কা মুনতাহা আরেকবার বলতে বলছো, তুমি কিসের কথা বলতেছো, আরেকবার কি বলতে বলতেছো? তোমাদের ক্লাস নিতে শরীর গরম হয়ে গেছে, আমি একটু সোয়েটারটা খুলে নিই, কারণ গরম লাগতেছে আমার প্রচুর। প্রথম দিকে ঠান্ডা লাগছিল, বাট এখন ক্লাস নিতে গরম লাগতেছে। একটা মিনিট ওয়েট করো, জাস্ট আমি চেঞ্জ করে আসতেছি। ওকে, তাহলে আশা করি এতটুকু আমাদের সবার ক্লিয়ার। তাহলে আমরা এই অংশটা মুছে ফেলি, এই অংশটা মুছে এবার বলি দেখো, তাহলে একটু ভালো করে খেয়াল করো, tan থিটা নট ইকুয়ালস টু 4h বাই আর। পরীক্ষায় তোমাকে যখনই এইচ এবং আমাদের এই যে থিটা নট দেওয়া আছে, এইচ দেওয়া আছে, আর কত জিজ্ঞেস করলো বের করে ফেলতে পারবা। কারণ এখান থেকে আমরা বলতে পারি ভাই, সিম্পল কথা হচ্ছে আমি এখান থেকে বলতে পারি ভাইয়া আর ইকুয়ালস টু হচ্ছে 4h ডিভাইড বাই tan থিটা নট। তাহলে আমার এইচ দেওয়া আছে, থিটা নট দেওয়া আছে, আর বের করা যায়। ভাইয়া আমার এখানে এইচ বের করতে বলছে, তাহলে আমরা এখানে এইচ বের করতে, এইচ সমান বলতে পারি আর tan থিটা নট ডিভাইড বাই 4। তাহলে আমাকে এইচ বের করতে বলছে, আর এবং থিটা নট দেওয়া আছে,
আমাকে ভাই থিটা নট বের করতে বলছে, তাহলে আমরা বলতে পারি থিটা নট ইকুয়ালস টু হচ্ছে টেন ইনভার্স 4h ডিভাইডেড বাই আর। সো আমরা বলতে পারি এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস থাকলে আরেকটা বের করা যায়। এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস জানা থাকলে আরেকটা বের করা যায়। তাহলে আমরা টেন থিটা নট ইকুয়ালস টু 4h বাই আর, এখানে আমরা থিটা নট এবং এইচ জানা থাকলে, এইচ এবং থিটা নট জানা থাকলে আর বের করতে পারি। তারপর হচ্ছে আর এবং থিটা নট জানা থাকলে এইচ বের করতে পারি, এইচ এবং আর জানা থাকলে থিটা নট বের করতে পারি। এক কথায় ইকুয়েশন তো এটাই। এই ইকুয়েশনে থিটা নট, এইচ, আর তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস দেওয়া থাকবে, আরেকটা তোমাকে বের করতে হবে, আরেকটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। এবার প্রশ্ন করা হলো, এবার তোমার পরীক্ষা প্রশ্ন করা হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হবে। প্রশ্ন করা হলো একটি প্রাসকে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে। আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার কি হবে? সমান হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি, আমরা যদি সলিউশনে যাই, আগে বলা হলো এইচ ইজ ইকুয়ালস টু আর, অর্থাৎ একটা প্রাসকে এমন একটা কোণে নিক্ষেপ করতে হবে যাতে করে এই যে এখানে যে এইচটা পাইলাম, এই এইচটা এই আর এর কি হয়? সমান হয়। তাহলে আমরা সিম্পল এখানে বলতে পারি আমাকে কি বের করতে হবে? এইচ এবং আর সমান সমান থিটা নট বের করতে হবে। আমরা জানি টেন থিটা নট ইকুয়ালস টু হচ্ছে 4h ডিভাইডেড বাই আর। খেয়াল করে দেখো এইচ এইচ কাটাকাটি, কারণ দুটো সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা নট ইকুয়ালস টু হচ্ছে টেন ইনভার্স 4, এবং ক্যালকুলেশন করলে পাবা 75.96 ডিগ্রি। এবং এটা মুখস্থ করে ফেলো শীঘ্রই, দিস ইজ মাই টানা মুখস্থ বা ঠাড়া মুখস্থ। তোমরা এটা ডাইরেক্ট এই প্রশ্নের জন্য মুখস্থ করে ফেলবা যে কোণেটা প্রাসকে 75.96 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে, এবং অনেকে এটাকে 76 ডিগ্রি বলে। মানে বুঝছো তো, 75.96 মোর আমাদের এই যে হালকা বেশ কম কাটছে 76 এর সাথে। সো এটাকে তোমাদের অপশানে যদি 75.96 থাকে আনসার এটা দিবা, আর যদি অপশানে 76 ডিগ্রি থাকে তাহলে আনসার এটা দিবা। প্রকৃত আনসার হচ্ছে এটা, তবে সাধারণত 76 ডিগ্রি থাকে আমাদের অপশানের মধ্যে, তখন তোমাকে 76 ডিগ্রি দেখাইতে হবে। বলো একটু বুঝছি কিনা? হে প্রশ্ন লেখার আগেই সবাই আনসার দিয়ে দিয়েছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আর ম্যাক্সিমাম হবে। আনুভূমিক পাল্লা ম্যাক্সিমাম হইতে হলে 45 ডিগ্রি। আনুভূমিক পাল্লা 45 ডিগ্রি বলে না, আনুভূমিক পাল্লা ম্যাক্সিমাম বলে নাই, আনুভূমিক পাল্লাটা সর্বাধিক উচ্চতার সমান হইতে হবে বলছে। কনসেপ্টটা খেয়াল করো, আনুভূমিক পাল্লা ম্যাক্সিমাম হইতে হবে 45 ডিগ্রি, আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান নট 45 ডিগ্রি, দিস ইজ 76 ডিগ্রি। সো বুঝতে হবে জিনিসটা। কালকে আমি 45 বলছি না, 45 হচ্ছে আর ম্যাক্সিমাম হইতে হবে। স্নেহা ইসলাম প্রশ্ন করছো, 45 হচ্ছে আমরা গতদিন বলছিলাম আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হইতে হলে, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হইতে হলে, এমনে না। হ্যাঁ তানিষ্ক মুতার ঠিক আছে তো,
আমরা তো গতদিন বলছি 45 ডিগ্রি তখনই হবে যখন আমাদের আর ম্যাক্সিমাম হবে, আনুভূমিক পাল্লা ম্যাক্সিমাম হলে 45 ডিগ্রি। এখানে বলছে আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান, পার্থক্যটা বুঝতে হবে, আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান। ওকে, এবার আসি আমরা সামনের দিকে যাই একটু। এই প্রশ্ন মোস্ট কমন কোয়েশ্চেন, মুখস্থ করে ফেলতে হবে, এমসিকিউর জন্য মুখস্থ করে ফেলা বেটার। প্রচুর পরিমাণ ভার্সিটিতে, মেডিকেলে, অ্যাডমিশনে, এই এইচএসসি পরীক্ষায় প্রচুরবার আসছে এই প্রশ্নটা হুবহু এই প্রশ্নটা। এবার আসো, বলা হলো, এবার প্রশ্ন করা হলো কোন প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা 200 মিটার হলে, সর্বাধিক আনুভূমিক পাল্লা 200 মিটার হলে সর্বাধিক উচ্চতা কত? তাহলে আমরা সলিউশনে যাই। বলা হলো কোন প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা 200 মিটার হলে, কে সর্বাধিক আনুভূমিক পাল্লা, ডেট মে আর ম্যাক্স। যখনই বলছে দিস ইজ সর্বাধিক আনুভূমিক পাল্লা, দ্যাট মিন্স এখানে শুধু আর দেওয়া নাই, এখানে আর ম্যাক্স সমান 200 মিটার দেওয়া আছে, সাথে সাথে থিটা নট সমান 45 ডিগ্রিও বলা আছে। প্রশ্ন দেখে বুঝতে হবে, প্রশ্ন তোমাকে বলছে সর্বাধিক আনুভূমিক পাল্লা, সো আমরা জানি তখনই সর্বাধিক আনুভূমিক পাল্লা হয় যখন থিটা নটের মান হচ্ছে 45 ডিগ্রি। যখনই থিটা নটের মান 45 ডিগ্রি তখন হচ্ছে আমার আনুভূমিক পাল্লা কি হয়, সর্বোচ্চ হয়। সো বুঝতেই পারতেছ, তাহলে আমার এখানে আর দেওয়া আছে মানে শুধু আর দেওয়া নাই, যখনই বলছে এটা সর্বাধিক আনুভূমিক পাল্লা তখন আমি বুঝে নিব থিটার মান কত, 45 ডিগ্রি থিটা নটের মান। এটা আমাদের দেওয়া থাকে না, কিন্তু বুঝে নিতে হয়। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, এটা বুঝে নিলে হয়ে যায় হৃদয়ের জয়। তো আমরা এখানেও বুঝে নিব, আমাদের সব কথা বলে না ম্যাথ, কিছু ম্যাথে আমার কোনো কিছু না বুঝে, সব কিছু দেওয়া থাকলে সেটাকে আমরা বলি খ্যাত। ওই কারণে আমরা খ্যাত না বলার জন্য একটি স্মার্ট লেভেলের ম্যাথ দিই, যে ম্যাথগুলোতে আমাদের দেয়া আছে কিন্তু দেয়া নাই। ওই জিনিসটা এমন, আমাদের মনে হয় দেয়া নাই, আসলে দেয়া আছে। আমাদের জিনিসটা হচ্ছে হাইড করা আছে। ওই জিনিস একটা গান আছে না, তোমায় আমি চিনি না আবার বোধহয় চিনি, আমরা এখানে বলবো তোমায় আমি দেখি না আবার বোধহয় দেখি, তোমায় আমি দেখি না আবার বোধহয় দেখি, এভাবে আমি ম্যাথ করি সারাটি রাতি। ওকে, এবার আসি আমরা আমাদের কনসেপ্টে যাই। আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, কি বের করতে হবে, টেন, আমাদের এইচ বের করতে হবে। তো আমরা তো জানি ভাইয়া টেন থিটা নট ইকুয়ালস টু হচ্ছে 4h/r। তাহলে আমার এখানে টেন থিটা নট মানে হচ্ছে 1045 ডিগ্রি, মানে হচ্ছে 1 4h/r। দেখো এই আরটা এখন আর, হ্যাঁ এবার হয়ে যাবে আরটা আর ম্যাক্স, বুঝছো কি না? থিটার মান যখন 45 তখন আর এবার আর থাকে না, আরটা আর ম্যাক্স হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1040 ডিগ্রি মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 4h/r ম্যাক্স। এবার এখান থেকে বলতে পারি আমাদের 4h ইকুয়ালস টু হচ্ছে r ম্যাক্স, বজ্রগুণন করতেছি, h ইকুয়ালস টু আমরা বলতে পারি r ম্যাক্স ডিভাইডেড বাই 4। এটা এমসিকিউর জন্য ঠাড়া মুখস্থ করে ফেলবা, এমসিকিউর জন্য টিএম ঠাড়া মুখস্থ। সেটা হচ্ছে কি, যদি সর্বাধিক আনুভূমিক পাল্লা দেওয়া থাকে তাহলে প্রাসের সর্বাধিক উচ্চতা তাকে 4 দ্বারা ভাগ করলে পেয়ে যায়, তার 4/1 তাহলে আমার আনসার কত, আনসার হচ্ছে h ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই 4, এর মানে 50 মিটার। দিস ইজ মাই আনসার। এই বলো এতটুকু বুঝছি কিনা? একজন বলে যে হিরো আলম লাইট, আরে ভাই হিরো আলম লাইটটা কি, ওইখানে ওরে লাইট জ্বালালেও দেখা যাবে না, আমাকে তো অন্তত দেখা যাচ্ছে। আমার বয়স কি এত খারাপ নাকি, একটু মোটা আর কি। এই কেডা বলতেছে অনিকেত প্রান্তর, কোথেকে অনিকেত প্রান্তর আসলো? আরেকজন বানাচ্ছে ইমুকেত প্রান্তর, কোথায় অনিকেত প্রান্তর, কোথায় কি?
এই বলো একটু ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার কি না? আচ্ছা, এবার অনেকে আমাকে বললো ভাইয়া এই ম্যাথ যদি আমার রিটেনে আসে কীভাবে করবো? ভাই এটা তো এমসিকিউর প্রসেস, ডাইরেক্ট 4 দ্বারা ভাগ করে দিব। রিটেনে আসলে সহজে করতে পারবা। কিভাবে? আমরা রিটেনের জন্য ম্যাথটা আমরা সলভ করে দেখাই। তোমার রিটেনে কি দেওয়া আছে? ভাই রিটেনে দেওয়া আছে আর ম্যাক্সের মান। আর ম্যাক্স সমান কত? আর ম্যাক্স সমান হচ্ছে কত? আমাদের 200, তাই না? আর ম্যাক্স সমান হচ্ছে আমাদের 200। তো আমরা তো জানি আর ম্যাক্স সমান কি? বি নট স্কোয়ার ডিভাইড বাই জি। এটার মান হচ্ছে কত? 200। তোমাকে বের করতে বলছে কার মান? এইচ এর মান। এইচ সমান আমরা জানি বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তো আমরা এখান থেকে বলতে পারি এইচ ইকুয়ালস টু ভাইয়া বি নট স্কোয়ার ডিভাইড বাই জি ইন্টু এখানে আমরা বলতে পারি ভাইয়া সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার ডিভাইড বাই 2, কারণ থিটা নটের মান তো 45 ডিগ্রি আর বি নট স্কোয়ার বাই জি এটার মান তো আমরা জানি, এটার মান 200। তাহলে এইচ ইকুয়ালস টু 200 ইন্টু সাইন 48 এর মান হচ্ছে 1/√2। 1/√2 কে স্কোয়ার করলে 1/2, 1/2 আর নিচে 2 আছে, টোটাল 1/4। তাহলে অ্যান্সার আসে হচ্ছে 50 মিটার। এভাবে করতে পারো। এবার রিটেন আসলে আমরা তো ইকুয়েশন দিয়ে করবো, আমরা ডাইরেক্ট শর্টকাট মেথড দিয়ে করতে পারবো না। রিটেন আসলে এভাবে করবো, আর নর্মালি হচ্ছে আমরা ওই মেথডে করবো। এটুক সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা আমাকে বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? আগামী ক্লাসে আমরা প্রায় ইনশাল্লাহ শেষ করে দিব। ওকে, তাহলে একটুকু আমাদের ক্লিয়ার। এবার আসো একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা থিটা নট কোণে একটা প্রাসকে নিক্ষেপ করব, তাহলে সেক্ষেত্রে আমরা আর কত পাবো? আর ইকুয়ালস টু আমরা পাবো বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। ঠিক না? ঠিক। এবার আমরা কোনো একটা প্রাসকে 90 ডিগ্রি মাইনাস থিটা নট কোণে নিক্ষেপ করলাম, মানে একটাকে নিক্ষেপ করলাম থিটা নট ডিগ্রি কোণে, আর এটাকে নিক্ষেপ করলাম 90 মাইনাস থিটা নট কোণে। এর মানে বর্তমানে কোণের মান কত? 90 মাইনাস থিটা। এই ক্ষেত্রে আমরা আর পাবো হচ্ছে আর প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি বি নট স্কোয়ার সাইন 2 ইন্টু থিটা নট। থিটা নট জায়গায় কি বসবে? বুঝতেই পারতেছো ভাইয়া, 90 মাইনাস থিটা নট এটাই হচ্ছে কোণ। তাহলে আমরা এই কোণ, এই থিটা নট মানে কি? যত কোণে নিক্ষেপ করা হয়। এখানে তুমি থিটা নট কোণে নিক্ষেপ করছো, এখানে 90 মাইনাস থিটা নট কোণে নিক্ষেপ করছো। সো এখানে আমরা বলতে পারি 90 মাইনাস থিটা নট। তাহলে তোমরা ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? বি নট স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে একটু খেয়াল করো তো, বি নট স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, কোয়ার্ডিনেট চেঞ্জ করো, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে সাইন 2 থিটা নট, সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। এটা কার মান? আর প্রাইমের মান। আর এটাই হচ্ছে মেনলি এই মানটাই, এটাই হচ্ছে আমার এই মানটাই। এর মানে আমরা বলতে পারতেছি আর প্রাইম ইকুয়ালস টু আর। এর মানে কোনো একটা প্রাসকে, খেয়াল করো, কোনো একটা প্রাসকে আমাদের 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, আরেকটা প্রাসকে 90 মাইনাস 30 সমান কত হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে এক্ষেত্রে আর এর মান যা পাবো, এক্ষেত্রে আর এর মান সেম পাবো। তাহলে মাথায় রাখবা, কোনো একটা প্রাসকে 30 ডিগ্রি কোণে সব কিছু সেম রেখে, মানে তুমি আদি ব্যাগ আমাদের, তারপর হচ্ছে আমাদের আদি বেগটা সেম রাখবে, বিনোটটা সেম থাকবে, আমাদের এখানে জাস্ট থিটাটা পরিবর্তন করব। তাহলে থিটাটা পরিবর্তন করে একই ব্যাগে দুইটা প্রাসকে আমরা নিক্ষেপ করলাম, একটাকে 30 ডিগ্রি কোণে, একটা 60 ডিগ্রি কোণে। ফর এক্সাম্পল এরকম একটা প্রাসকে নিক্ষেপ করলাম 30 ডিগ্রি কোণে, আর এটাকে নিক্ষেপ করলাম 60 ডিগ্রি কোণে। দুই ক্ষেত্রে আর এর মান কেমন আসবে? সমান আসবে। এটাই হচ্ছে আমাদের বিনোট কোণে ব্যাগে নিক্ষেপ করলাম, এটাকেও বিনোট ব্যাগে নিক্ষেপ করলাম, তবে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারতেছি কোনো একটা প্রাসকে থিটা নট কোণে নিক্ষেপ করলে আর এটাকে যদি 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করি, তাহলে ফর এক্সাম্পল আমরা একটাকে আমরা 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, আর একটাকে 90 মাইনাস 40 মানে 50 ডিগ্রি কোণে। তাহলে একটাকে 50 আর একটাকে 40, দুই ক্ষেত্রে আনুমানিক পাল্লা সেম হবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, প্রাসের ক্ষেত্রে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি আমরা একটা প্রাসকে একই ব্যাগে দুইটা কোণে নিক্ষেপ করি, ওই দুইটা কোণ যদি একটা যত আরেকটা তার 90 মাইনাস তত হয়, মানে একটাকে থিটা হলে আরেকটা 90 মাইনাস থিটা হলে দুই ক্ষেত্রে আনুভূমিক পাল্লা সেম হবে। একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? দুই ক্ষেত্রে আনুভূমিক পাল্লা সেম হবে, থিটা কোণে নিক্ষেপ করো 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করো, দুই ক্ষেত্রে আনুভূমিক পাল্লা সেম হবে। এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো। ওকে, আসো এরপর আরেকটা কথা আমরা লিখে রাখবো, এটা একটু ভালো করে লাইনটা লিখে রাখতে হবে। এই লাইনটা প্রমাণ করা যায়, বাট আমাদের প্রমাণ করার কোনো দরকার নেই, শুধুমাত্র এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। এই লাইনটা ঠাড়া মুখস্থ করে রাখবা। একটি প্রাসের সাপেক্ষে আরেকটি প্রাসের গতিপথ সরলরেখা, একটি প্রাসের সাথে আরেকটি প্রাসের গতিপথ সরলরেখা। যেমন আমাদের জিনিসটা হচ্ছে এমন, একটা প্রাস আমাদের এভাবে যাচ্ছে, আরেকটা এভাবে যাচ্ছে, হ্যাঁ, তো আমার একটা আরেকটাকে দেখবি সরলরেখা, মানে জিনিসটা এমন তারা বাঁকাভাবে যাচ্ছে, মনে করো আমরা বাঁকাভাবে যাচ্ছি, কিন্তু কথা হলো আপেক্ষিক মানে কি, আমাদের একজনের সাপেক্ষে আরেকজন, তো একজনের সাপেক্ষে আরেকজনকে সবসময় পাশেই দেখে, আমার একজনের সাপেক্ষে আরেকজনকে কি পাশাপাশি দেখতেছে না, তাহলে দেখা যাচ্ছে আমার একজনের সাপেক্ষে আরেকজনকে মনে হবে সরলরেখা। আসলে দুইজনেই বক্রপথে যাচ্ছে, কিন্তু তাদের কাছে মনে হবে একজন আরেকজনকে মনে হবে সে সরলরৈখিক পথে যাচ্ছে, এটা হচ্ছে মনে হচ্ছে আপেক্ষিক একটা সাপেক্ষে আরেকটা। জাস্ট লাইনটা মুখস্থ রাখলে হবে, আর কিছু নেই, এটা প্রমাণ করা যায়, আমরা প্রমাণ করাবো না, প্রমাণের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা বলবো একটি প্রাসের সাপেক্ষে আরেকটি প্রাসের গতিপথ সরলরেখা। এবার আমরা সৃজনশীল করব। এবার আমরা সৃজনশীল করব। এই সৃজনশীলটা হচ্ছে 2018 সালের প্রশ্ন, অভিন্ন সেট, মানে সব সেটে আমাদের সকল বোর্ড 2018 সালের। আমি উদ্দীপকটা লিখি, 66 মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠে একটি ক্রিকেট দল এ ফিল্ডিং এবং বি ব্যাট করছে। এ ফিল্ডিং করতেছে আর বি কি করতেছে, ব্যাট করতেছে, মানে একটা দলের নাম হচ্ছে এ আর একটা দলের নাম হচ্ছে আমাদের বি। হ্যাঁ, এরপর একজন বোলার 100 কিলোমিটার পার আওয়ার বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে
দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করে। 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করে, ফলে বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে। এবার সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড় শুরু করলো। সৃজনশীলের 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? চার নম্বর প্রশ্ন, উদ্দীপকের ঘটনার ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। ওকে, এটাই ছিল আমাদের প্রশ্নটা বুঝতে পারছো কি না? তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ো। আমি সরে দাঁড়াই। প্রশ্নটা একটু ভালো করে পড়ো। তোমরা আগে একবার নিজে পড়ো, কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন পরীক্ষা সবচেয়ে বেশি আসে। তুমি পড়ে কনফিউশনে পড়বা, এটা আমি শিওর। সেই কনফিউশন আমি এখানে দূর করবো। আবার আমি 30 সেকেন্ড সময় দিলাম, প্রশ্নটা একবার ভালো করে তোমরা পড়ো বোর্ড থেকে। আচ্ছা,
এবার আসি, প্রশ্নটা আমি পড়ি। আসলে সলভ করার জন্য জায়গা লাগবে, তো ওই কারণে প্রশ্নটা মুছে ফেলতে হবে। আমরা শুধু প্রশ্নটা রেখে আর বাকি পুরোটা মুছে ফেলবো, পুরোটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। বলা হলো 66 মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠ। তোমরা জানো ক্রিকেট মাঠ থাকে এরকম লম্বাটে একটু, হ্যাঁ, এত লম্বা না, এরকম লম্বাটে থাকে, হ্যাঁ, এক এক দিকে এক এক রকম। তো এখানে বলা হলো 66 মিটার গড় ব্যাসার্ধের, মানে আমরা আপাতত ধরে নিব এবারে সব দিকে কত, সব দিকে কত করে 66 মিটার, সব দিকে 66 মিটার ধরে নিব, হ্যাঁ। এবার গড় গড় এভারেজ একটি ক্রিকেট মাঠে, তাহলে আমরা অ্যাভারেজ ধরে নিলাম 66 মিটার গড় ব্যাসার্ধের একটি মাঠ। ক্রিকেট দল এ ফিল্ডিং এবং ক্রিকেট দল বি ব্যাট করতেছে, এটা কোনো ব্যাপার না, কে ব্যাট করতেছে কে ফিল্ডিং করতেছে সেটা পরের কথা। একজন বোলার এত বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলো। তাহলে আমরা আসি, আমরা দেখি এটা হচ্ছে ব্যাটসম্যানের ব্যাট, আমরা ব্যাটসম্যানকে দেখাচ্ছি না, আর এটা হচ্ছে বোলারের বল। তাহলে একজন বোলার যে অত বেগে নিক্ষেপ করলো 100 কিলোমিটার পার আওয়ার, এত বেগে, তাহলে সে কত বেগে নিক্ষেপ করলো 100 কিলোমিটার পার আওয়ার। এত বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে, ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করছে, ব্যাটসম্যান কি করছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বলটিকে আঘাত করে। তাহলে ব্যাটসম্যান কি করলো, ব্যাটসম্যান আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এই যে 30 ডিগ্রি কোণে বলটাকে আঘাত করলো, 30 ডিগ্রি কোণে বলটাকে আঘাত করলো, ফলে বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে। তাহলে জিনিসটা বুঝো, বোলার এত বেগে নিক্ষেপ করছে, ব্যাটসম্যান 30 ডিগ্রি কোণে ব্যাট করলো, তাহলে মনে করো এটাই আমার সেই ব্যাট। আমি মনে করো ব্যাটসম্যান, আমাকে দেখা যাচ্ছে না, আসলে জিনিসটা খাটো হইলে একটু সমস্যা। একটা ছোট মোহর নিয়ে আসলাম যাতে করে একটু একটু হলে লম্বা দেখায়। দেখো এবার ব্যাটিং করতেছি, এই যে ব্যাটিং করলো কত ডিগ্রি কোণে 30, এখন সে আমাকে বলে দিল 30 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে নিক্ষেপ করা হলো, এবং ওই যে বলটা গেল বোলার যে ব্যাগে নিক্ষেপ করলো ঠিক সেই ব্যাগে গেছে। এর মানে এই বলটা যাওয়ার সময়, এই বলটা যাওয়ার সময় কত ব্যাগে গেছে 100 কিলোমিটার পার আওয়ার ব্যাগে। দেখো আমি কিন্তু ওই যে তোমাকে বললাম ফিজিক্স ইজ নাথিং জাস্ট লাইক খসটা, তুমি এগুলো কিন্তু রাফে করতেছো। তাহলে এত কোণে নিক্ষেপ করলো 100 কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলে গেলে তোমাকে বলে দিছে, ফলে বোলারের নিক্ষেপ বেগের সমান, এই বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে কে, ওই ব্যাটসম্যান যে মারলো নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে। ওকে, এবার ভালো কথা, একটুকু আমরা বুঝে গেলাম। এখন এতটুকু যদি বুঝি তাহলে আমি এতটুকু মুছে ফেলি। কথাগুলা আশা করি মাথায় আছে সবার। ভালো কথা। এবার হইল কি, এটা মনে করো আমার ব্যাটসম্যানের ব্যাট, যদি আইসক্রিমের মতো হয়ে গেছে, হোয়াট এভার, নো প্রবলেম। মনে করো মডুলাস স্পন্সর করছে, তো ব্যাটসম্যান কি করলো, বলটাকে এই যে এই জায়গা দিয়ে হিট করলো, ভালো লাগে এই জায়গায় হিট করলে অনেক দূরে যায়। তো এখান থেকে সে 100 কিলোমিটার পার আওয়ার বেগে এবং আনুভূমিকের সাথে 30 ডিগ্রি করে নিক্ষেপ করলো। তাহলে বুঝতেই পারতেছ বলটা এবার যায় ভূমিতে পড়লো। ওকে ভাই, ভালো কথা, এবার যায় ভূমিতে পড়লো। এখন বলা হলো সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে এত বেগে দৌড় দিল। এই তোমার কি মনে হয়, ব্যাটসম্যান যদি মনে করো ওর বলটা এসে এখানে পড়তেছে, ব্যাটসম্যান এখানে, তাহলে সে কি বলের অভিমুখে দৌড় দিত নাকি বল এদিকে দৌড় দিত? অবশ্যই এদিকে। দ্যাট মিনস আসলে জিনিসটা হচ্ছে এমন, সে আমার এখানে ছিল, কতটুকু দূরে, 20 মিটার দূরে ছিল একজন ব্যাটসম্যান, ব্যাটসম্যান বলতে একজন ফিল্ডার যখন দেখছে বলটা আমার এদিকে যাচ্ছে বলের অভিমুখে, সেও একবারে দৌড়াচ্ছে। কেন? ক্যাচ ধরবে।
কেন? ক্যাচ ধরবে। মানে যখনই মারলো টুস সাথে সাথে দৌড় দিল। তাহলে কত বেগে দৌড়াচ্ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে, মানে সমবেগে দৌড়াচ্ছে, এত বেগে দৌড়াচ্ছে। ওকে, দৌড় দেওয়া শুরু করে দিল। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমার প্রশ্নটা। ওকে, তাহলে আমরা আশা করি বুঝে গেছি। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, পুরা কোয়েশ্চেনটাকে আমি এখানে নিয়ে চলে আসছি। দেখো, যে কোয়েশ্চেনটা তোমাকে এত বড় করে দিয়েছে তাকে আমি এখানে দিয়ে দিলাম সিম্পল। এখন বোলার কত বেগে মারছে এটা আমার জানার দরকার নাই, কারণ বোলার যে বেগে মারছে সেই বেগে কিন্তু আমরা ব্যাটসম্যান মারি দিছে। তাহলে ব্যাটসম্যান 100 কিলোমিটার পার আওয়ার বেগে 30 ডিগ্রি কোণে একটা বলকে নিক্ষেপ করলো। 20 মিটার দূরে একজন ফিল্ডার দাঁড়ায় আছে, সেই ফিল্ডার বল যেদিকে যাচ্ছে সেই দিকে বলটাকে ক্যাচ ধরার জন্য দৌড় দিল। ঠিক না? ঠিক। 3 নাম্বার প্রশ্ন, এটা কোনো প্রশ্নের জাতের মধ্যেই পড়ে না, মানে জিনিসটা কিরকম ফালতু। দেখো না, উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে, h=1। এই ধরনের কোনো প্রশ্ন হইল? কে বলছে প্রশ্ন হয়নি? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, প্রশ্ন হয় নাই বলে। অবশ্যই হয়েছে প্রশ্ন। সেটা হচ্ছে কি, h= আমরা জানি v0 স্কোয়ার sin স্কোয়ার θ0 ডিভাইডেড টু g। v0 θ0 আর কিছু লাগে না, বের হয়ে গেছে। এটা করলে 3 মার্কস বাবা। কত মার্কস বাবা? 3 মার্কস। এই 3 নাম্বার বুঝছো কিনা বলো তো? না বুঝলে আবার বুঝাবো, না বুঝলে আবার বুঝাবো 3 নাম্বারটা, না বুঝলে আবার বুঝাবো। বলো 3 নাম্বার বুঝছো কিনা, 3 নাম্বার আনসার করতে পারবা কিনা, বুঝছো কিনা? না বুঝলে আবার বুঝাবো। এত কঠিন জিনিস আমি কত সহজ করে বুঝাই ফেলছি না? এই বের করতে বলছে, আমরা এরকমটা সব ফর্মুলা বসালাম, মান বসালাম, আনসার পেলাম এবং পরীক্ষার হলে 3 মার্কস পেয়ে গেলাম। এই একজন বললো ফিল্ডার ব্যাটসম্যানের পিছনে থাকতে পারে না। আরে ভাই, ক্রিকেট খেলার মাঠে 11 জন থাকে, বুঝছো? পিছনে সামনে পিছনে সব জায়গায় আছে, কিন্তু তোমাকে যে এখানে যে ফিল্ডারের কথা বলছে ওই ফিল্ডার হচ্ছে ব্যাটসম্যানের সামনে ছিল, মানে ও যেদিকে বল মারতেছে ওই দিকেই ছিল, ও এইদিকে মারতেছে ওই দিকেই ছিল, ওইদিকে 20 মিটার দূরে ছিল, সেখান থেকে দিছে দৌড়। আউট করবো, আউট 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 আউট, ক্যাচ ধরবে না? ক্যাচ ধরবে। ও হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য, এবার আমরা ফিজিক্স ম্যাথ করার সময় কখন এটা চিন্তা করবো না, আমাদের ফিল্ডার যদি ক্যাচ মিস করে, ফিল্ডার জায়গা মতো যাইতে পারছে মানে ক্যাচ ধরতে পারবে, এটা হচ্ছে আমার চিরন্তন সত্য কথা। হ্যাঁ, যদি আমার কিছু কিছু ক্ষেত্রে ফিল্ডার ধরতে পারে না, এটা হচ্ছে ফিল্ডারের ব্যর্থতা। হ্যাঁ, এটা তো আর আমরা জানি না। সো আমরা ধরে নিব ফিল্ডার জায়গা মতো যাইতে পারছে মানে ক্যাচ ধরে ফেলবে, জায়গা মতো যাইতে পারছে মানে ক্যাচ ধরে ফেলবে। ক্যাচ মিস এটা হবে না, ক্যাচ মিস কিসমিস কিছু বললে হবে না। ও কিসমিস হচ্ছে, তোমরা কিসমিস মডেল আসলে ওই যে 2 দিন আগে তোমার সেকেন্ড ইয়ারে পড়েছি তো, পরমাণু মডেল পড়াচ্ছি, তোমরা যে এতে পড়তেছো না গুণগত রসায়নে কেমিস্ট্রি পরমাণু মডেল, সেখানে পড়ছো না কিসমিস মডেল, কিসমিস মডেল, সুন্দর একটা মডেল। কিন্তু কথা হলো নামই দিছে কিসমিস, ওই কারণে বিজ্ঞানীরা বলে তুমি আসলে মিস। এরপরে দেখা যায় কিসমিস মডেলটা আর কোনো কাজে লাগে না, এরপর রাদারফোর্ড আইসা নতুন মডেল দিল, রাদারফোর্ড আইসা নতুন মডেল দেওয়ার পর সেই মডেলও কাজে লাগে না, এরপর বিজ্ঞানী বোর তার বোরিং মেথড না দিয়ে সে ইমবোরিং মেথড দিয়েছে, মানে যেটা বোরিং না, অনেক আমাদের কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে খুব সুন্দর একটা মডেল দিয়েছে, গাণিতিক ক্যালকুলেশন, জানো তো, জানোই তো। ওকে, 3 নাম্বার আনসার করা শেষ, 3 মার্কস পাইবা। এ খালি একটা লাইন ক্যালকুলেশন, ক্যালকুলেটারে টিপাটিপি করবা, এ খালি একটু করে হাত ঘুরাবার টিপাটিপি করবা, শেষ। আহা, এবার আসো, এবার আসো এখানে, এখানে কি বললো, উদ্দীপকের ঘটনার ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা। ক্যাচ আউট হবে কিনা, ক্যাচ ধরতে পারবে কিনা সেটা আমি জানি না, ফিজিক্স বলে তুমি জানো না সেটাও আমি মানি না। যদি আমি জানতে চাই ফিজিক্সের ম্যাথ করতে চাই, ফিজিক্সের ম্যাথ করলে আমরা আনসারটা পেয়ে যাই, কিন্তু ক্যাচ ধরতে পারবে কি পারবে না জায়গা মতো গেলে সেটা তার ব্যাপার, আমরা বলে দিব সে জায়গায় পৌঁছাতে পারছে কি পারে নাই। এবার আসো আমরা একটু দেখাই। প্রথম কথা, ক্যাচ ধরার সিস্টেমটা কি? ক্যাচ ধরার সিস্টেম হলো বলটা মাটিতে পড়ার আগেই ধরতে হবে, তাই না? হ্যাঁ, এখন বলটা মাটিতে যে পড়বে কতক্ষণ লাগবে? আমার বলটা মাটিতে পড়তে 3 সেকেন্ড লাগে। এর মানে বল আমার যেহেতু এখানে পড়ে, এই ব্যাটসম্যান এই
এই যে আমার ফিল্ডার তাকে আমার এই পজিশনে জায়গায় দাঁড়ায় থাকতে হবে। যেমন জিনিসটা এমন, বল ওইখানে পড়তেছে, তো বল আসার আগে আসতেছে, বল ধরে ফেলছি, বুঝছো তো কাহিনি? হ্যাঁ, তাহলে দেখো জিনিসটা হচ্ছে আগে ভাগে যখন আসলো তখন আমরা ধরে ফেলতে পারলাম। তাহলে জিনিসটা দেখো কেমন হলো, বল ধরে ফেলছি। এখন হচ্ছে আমাকে জায়গা মতো পৌঁছাইতে হবে। আর আমার বলটা যদি ওইখানে যাচ্ছে, আমি এখন দৌড়াচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ছক্কা হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই। তাহলে আমাকে কি করতে হবে, বলটা পড়ার আগেই ধরতে হবে, তাই তো? এবার বলটা পড়তে কতক্ষণ লাগে? এটা কোনো কথা? এখান থেকে এখানে যাবে, দিস ইজ কল আনুভূমিক। আমাদের টোটাল সময়টা মানে বিচরণ কাল, বলটা কতক্ষণ শূন্য বিচরণ করলো, যতক্ষণ বল করে শূন্য বিচরণ, এর মধ্যে তোমাকে করতে হবে বলের নিচে চরণ, এরপর তুমি হাতটাকে করবা প্রসারণ, এরপরে বলটা তোমার হাতে এসা বসবাস করা শুরু করবে। দিস ইজ কল ক্যাসাউস্ট। আর ক্যাসমিস তো ম্যাসমিস, বুঝো? এবার আসো এখানে। তাহলে আমাকে বের করতে হবে কি, বুঝতেই পারতেছো? তোমরা বলো তাহলে কি বের করতে হবে? বলটা মাটিতে পড়তে কতক্ষণ সময় লাগে সেটা তো বের করতে হবে। এই বলো তো, বল মাটিতে পড়তে যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা কি বলি দেখি, কমেন্টে বলো তো। সেই সময়টাকে কি বলি একটু কমেন্টে বলো তো। সেই সময়টাকে কি বলি একটু কমেন্টে বলো তো, আমি শুনি একটু। অনিন্দ্য দেবনাথের আনসার ঠিক, টাইম অফ ফ্লাইট। এর মানে আমাদের উড্ডয়নকাল বা বিচরণকাল। এর মানে টোটাল সময়টা টি বের করতে হবে। টি ইকোয়ালস হচ্ছে 2b0 sin θ0 ডিভাইডেড বাই জি। এখান থেকে আমরা টিটা পেয়ে যাব। আমরা এখানে ক্যালকুলেশন করে টিটা পাইলে টিটা বের হবে 2.84 সেকেন্ড। এর মানে এখান থেকে বলটা টোটাল 2.84 সেকেন্ড লাগবে এখানে জায়গায় পড়তে। ওকে, এখন এর প্রশ্ন আসে না ভাই, ও ভাই বলটা আসলে কোন জায়গায় যাইয়া পড়ে সেটা আমি জানতে চাই, না হয় আমি কিভাবে ক্যালকুলেশন করব বলেন না। ওই কারণে আমরা এখান থেকে বলটা অ্যাকচুয়ালি কত দূর গেল, মনে করো আমি জানি যে বলটা এখান থেকে 40 মিটার গেল, বা ধরে নিলাম বলটা এখান থেকে 50 মিটার গেল, তাহলে আমি বুঝতে পারবো বল যদি 50 মিটার যায়, ফিল্ডার তো অলরেডি 20 মিটার দূরে আছে, এর মানে ফিল্ডারকে কিন্তু দৌড়ানো লাগবে আলটিমেটলি 30 মিটার। এটা যদি 50 মিটার হয়, এটা যদি 20 মিটার হয়, ফিল্ডারকে দৌড়ানো লাগবে কয় মিটার? 30 মিটার। ওই কারণে বলটা আসলে কতটুকু দূরে যায় সেটাও আমাকে বের করতে হয়, আর সেটাকে লোকজনে কি কয়? আনুভূমিক পাল্লা কয়। এবার আসো সে আনুভূমিক পাল্লা বের করব। আর ইকুয়ালস টু b0 স্কোয়ার সাইন 2 θ0 ডিভাইড বাই জি। সেই আনুভূমিক পাল্লার মান আসবে হচ্ছে তোমার 68.3 মিটার। 68.3 মিটার। ওকে, বুঝলাম। এবার আসো, তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া, এই যে লোকটা দৌড়াবে, হ্যাঁ ভালো কথা, তাহলে জিনিসটা বুঝো তুমি একটু ভালো করে। আমার বলটা যাইয়া পড়ছে কতটুকু দূরে? 68.3 মিটার দূরে। পড়ার আগেই তো ধরতে হবে, জি ভাইয়া পড়ার আগে ধরতে হবে। তাহলে আমরা এখানে কি করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই লোক তো অলরেডি আমার থেকে S1 পরিমাণ দূরে আছে, আমি দেখি সে তো ব্যাটে লাগার সাথে সাথে দৌড় দিছে না, এর মানে বল যতক্ষণ শূন্য ছিল ততক্ষণ সে দৌড়াইছে। আমার কথা হচ্ছে বল যতক্ষণ শূন্য ছিল ততক্ষণ যদি সে এত বেগে দৌড়ায়, সে আসলে কতটুকু দৌড়ায় আমি বের করি। তাহলে সে যতটুকু দৌড়ায় তাকে নাম দিলাম S2। S2 সমান কত? S ইকুয়ালস টু BT। তাহলে আমার বি এর মান 10 ইন্টু টি এর মান হচ্ছে আমাদের বড় হাতের টি। তাহলে আমাদের টি এর মান কত? টি এর মান হচ্ছে 2.84 সেকেন্ড। এর মান আমরা বলতে পারি 28.4 সেকেন্ড। তাহলে বলো তো, বল যখন মাটিতে পড়লো, বল যখন মাটিতে পড়লো, বল যখন মাটিতে পড়লো ফিল্ডার আমার কই? ফিল্ডারটা কই? ফিল্ডারটা হচ্ছে
এস ইকুয়ালস টু S1 প্লাস S2 মানে হচ্ছে 20 প্লাস 28.4 মানে হচ্ছে 48.4 মিটার দূরে। এর মানে খেয়াল করে দেখো আমাদের এখান থেকে ব্যাট থেকে বলটা গেল টোটাল কতটুকু দূরে, বলটা গেল হচ্ছে 68.3 মিটার দূরে, এটা আনুভূমিক পাল্লা। কিন্তু ওই লোকটা আমার 20 মিটার দূরে ছিল, আরও 28.4 মিটার দৌড়াইলো, টোটাল সে এখানে গেল, এই দূরত্বকে বলতেছে 48.4 মিটার। এখনও কিন্তু সে বল যেখানে পড়ছে সেখানে যাইতে পারে নাই। তো অলরেডি সে এখানে যাইতে যাইতে বল কিন্তু ফোরেই গেছে, সে কি ক্যাচ ধরতে পারবে না? অলরেডি ছক্কা হয়ে গেছে, কারণ আমাকে প্রথমে বলে ফেলছিল আমাদের টোটাল গড় ব্যাসার্ধ কত 66, এটা গেল 68, এর মানে গড় ব্যাসার্ধ থেকে বেশি মানে বাউন্ডারির বাইরে, এর মানে ছক্কা হয়ে গেছে। তাহলে আমাকে এখানে একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, বল যখন মাটিতে পড়লো ওই মুহূর্তে বল যেখানে আছে এই টাইমের মধ্যে তাকে সেখানে যাইতে হবে, যদি সে না যাইতে পারে মিস। তাহলে আমাদের এখানে দেখো বল গেছে 68.3 মিটার দূরে, সে অলরেডি 20 মিটার দূরে, আরও গেল 28.4 মিটার, টোটাল সে 48.4 মিটার দূরে। কিন্তু বলটা তো এখনও অনেক দূরে, অলরেডি মাটিতে পড়ে গেছে, তাহলে ক্যাচ ধরা সম্ভব নয়। তাহলে আমরা বলবো ক্যাচ আউট হয়নি, ক্যাচ আউট করা অসম্ভব। বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। বলো একটু বুঝছি কিনা বলো, এই ম্যাটটা বুঝছি কিনা? তানিষ্কা মুনতাহা কোন জায়গায় সমস্যা বলো। দেখো একেবারে সোজা ভাষায় বলি, এখান থেকে বলটাকে এত ব্যাগে নিক্ষেপ করলো, ব্যাট থেকে এত ব্যাগে এবং এত কোণে নিক্ষেপ করলো, তাহলে বলটা আনুভূমিক পাল্লা হচ্ছে এত, সময় হচ্ছে এত, তাহলে সে 68.3 মিটার দূরত্ব অতিক্রম করলো। এই যে এখান থেকে সে 68.3 মিটার দূরত্ব অতিক্রম করলো কত সময়ে? 2.84 সেকেন্ড সময়ে। তাহলে 2.84 সেকেন্ডে বলটা এতটুকু দূরত্ব যায় মাটিতে পড়লো। ওকে, এখন কথা হচ্ছে ক্যাচ ধরতে হলে ব্যাটসম্যানকে ওইখানে যাইতে হবে। এখন ব্যাটসম্যান তো অলরেডি ব্যাট থেকে 20 মিটার দূরে আছে, ব্যাটসম্যান অলরেডি ব্যাট থেকে কত মিটার দূরে আছে? 20 মিটার দূরে আছে। এখন এই ব্যাটসম্যানকে যদি এখানে যাইতে হয়, এখানে যাইতে হয় কত সময়ের মধ্যে যাইতে হবে? ওই ভূমিতে পড়ার আগে। তো বলটা ভূমিতে পড়তে কতক্ষণ লাগে? 2.84 সেকেন্ড। তাহলে আমরা একটা কথা বলতে পারি 2.84 সেকেন্ডে আসলে ব্যাটসম্যান কতটুকু দৌড়াইতে পারে। তাহলে আমরা দেখি 2.84 সেকেন্ডে, তাহলে ব্যাটসম্যান কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, সময় হচ্ছে এত, কারণ ব্যাটসম্যান সমবেগে যায়। তাহলে আমার সমবেগের ফর্মুলা S=BT, তাহলে বেগের মান হচ্ছে 10, সময় হচ্ছে এতক্ষণ, ওই যে উড্ডয়নকালটা। তাহলে যতক্ষণ পর্যন্ত বল শূন্যে থাকে, বল মাটিতে পড়ার আগে ব্যাটসম্যান অতিক্রম করতে পারে 28.4 মিটার। তো অলরেডি তো সে 20 মিটার দূরে ছিল, আবার নতুন করে সে দৌড়ায় কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 28.4 মিটার। তাহলে ব্যাট থেকে সে আগে ছিল, ব্যাটসম্যান থেকে সে আগে 20 মিটার দূরে ছিল, এখন আবার এতটুকু দৌড়াইলো। বর্তমানে ব্যাটসম্যান থেকে সে কতটুকু দূরে? 48.4 মিটার দূরে। কিন্তু বলটা গেছে কতটুকু দূরে? 68। তাহলে দেখো সে গেল 48 মিটার, সে বর্তমানে আছে ব্যাটসম্যান থেকে 48 মিটার দূরে, আর ওই মুহূর্তে বল আছে 68 মিটার দূরে। ক্যাচ ধরা কি সম্ভব? না। বল যখন মাটিতে পড়ে ওই মুহূর্তে সে এতটুকু দূরে, কিন্তু আমার যে ফিল্ডারটা, সেই ফিল্ডারটা ব্যাটসম্যান থেকে বর্তমানে 48.4 মিটার দূরে। এর মানে সে ওইখানে যাওয়ার আগে ক্যাচ ধরে আমাদের বল মাটিতে পড়ে যাবে, কারণ ক্যাচ ধরতে হলে বল মাটিতে পড়ার আগেই তাকে সেখানে যাইতে হবে। কিন্তু এক্ষেত্রে তা সম্ভব না, কারণ বল যে সময়ে মাটিতে পড়বে সেই সময়ে সে এখানে দাঁড়ায় থাকবে, সেই সময়ে সে গেলে এতটুকু, এখনো বল আমার ওইখানে রয়ে গেছে, এর মানে ক্যাচ আউট করা সম্ভব নয়। একজন বলল আমাদের আনসারে কি লিখবো, ছক্কা হয়ে গেছে। না, তোমাকে প্রশ্নে কি বলছে? উদ্দীপকের ঘটনার ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা।
সো তুমি ছক্কা হয়েছে কি হয় না সেটা তোমাকে জিজ্ঞেস করে নাই, তোমাকে বলছে ক্যাশ আউট করা সম্ভব কিনা, তুমি বলবে ক্যাশ আউট করা সম্ভব না। এটা হচ্ছে আমার আনসার, ক্যাশ আউট করা সম্ভব না। আচ্ছা দেখো, একজন প্রশ্ন করলো ব্যাটসম্যান তো বল তো অলরেডি মাঠের বাইরে চলে গেছে, ওই মুহূর্তেই ক্যাচ ধরা সম্ভব কিনা। দেখো বল মাঠের বাইরে চলে গেল, সে যদি বাউন্ডারি লাইনের ভিতরে থেকে হাত দিয়ে উপর থেকে বলটা ধরতে পারে তাহলে তো ক্যাচ ধরা সম্ভব। তো আমি ওইটা চিন্তা করবো পরে, আগে চিন্তা করবো হচ্ছে সে আসলে যাইতে পারে কিনা। সে বাউন্ডারি কি যাবে, সে বাউন্ডারি পর্যন্ত যাইতে পারে না, সে বাউন্ডারিতে যাওয়ার আগেই অলরেডি বল পড়ে গেছে, দ্যাট মিনস এটা তো আমার ক্যাচ ধরা সম্ভব না। ওই ধরনের একটা ম্যাথ আমরা এখন করাবো, তুমি যেটা বলছো ছক্কা হবে কিনা ওই ধরনের একটা ম্যাথ এখন করাবো। এই দেখো আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছি, সবগুলো সেম টাইপসের ম্যাথ। আমরা এখন আরেকটা ম্যাথ করাবো, মানে সৃজনশীল, বোর্ডে সৃজনশীলই করাবো, নতুন কোনো কনসেপ্ট করাবো না, বোর্ডে সৃজনশীলই করাবো। কারণ না হচ্ছে তোমার সৃজনশীলের জন্য পুরো ক্লাস চলে যাবে নেক্সট দিন আমরা প্রাসের আরও বাকি আছে, আণবিকভাবে লিখিত প্রাস, তারপর যে বিভিন্ন পজিশনের প্রাস, সেগুলো আমরা আগামী ক্লাসে করায় প্রাসের কনসেপ্ট শেষ করে দিব। এরপর আমাদের প্রায় সাপ্তাহ শেষ, এরপরে ঘূর্ণন গতির অল্প কিছু কনসেপ্ট আছে। আসো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। আমি প্রশ্নটা লিখি, বাংলাদেশ জিম্বাবুয়ে মধ্যকার মিরপুর টেস্টে সাকিব একটি বলকে ব্যাটের সাহায্যে আঘাত করায় বলটি 45 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে বোলারের উপর দিয়ে মাঠের বাইরে যেতে শুরু করে মধ্য মাঠ থেকে একজন ফিল্ডার দৌড়াতে শুরু করলেন। ফিল্ডারটি বলের লাইনে পৌঁছানোর আগেই সেটি ছক্কাতে পরিণত হয়। এই একজন বললো আবার আইসিটি ক্লাসও আছে, আজকে আইসিটি ক্লাস হবে না তো, ওই জন্য তো একটু বেশি পড়াচ্ছি।
সেটি ছক্কাতে পরিণত হয়। এবার মাঠের ভেতর বলটির অতিক্রান্ত দূরত্ব 35 মিটার। 3 নম্বর প্রশ্ন নিচে লিখি, হ্যাঁ 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এটা হোমওয়ার্ক থাকবে। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ফিল্ডার লাফ দিয়ে 3 মিটার উচ্চতায় বল ধরতে পারেন। লাফ দিয়ে 3 মিটার উচ্চতায় বল ধরতে পারেন। তিনি যদি সময় মতো বলের লাইনে পৌঁছাতে পারতেন, তিনি যদি সময় মতো বলের লাইনে পৌঁছাতে পারতেন তাহলে ক্যাচ ধরতে পারতেন কিনা? ওকে, এবার আসো। তাহলে বলা হলো কি, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে মধ্যকার মিরপুর টেস্টে সাকিব একটি বলকে ব্যাটের সাহায্যে আঘাত করায়, বলকে তো ব্যাট দিয়ে আঘাত করবে, 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে বোলারের উপর দিয়ে মাঠের বাইরে যেতে শুরু করলো। সো উই ক্যান সে দ্যাট আওয়ার থিটা নট ইকুয়ালস টু 45 ডিগ্রি অ্যান্ড ভ্যালোসিটি ইজ ইকুয়ালস টু ভ্যালোসিটি ভি নট ইজ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে হ্যাঁ, বোলারের উপর দিয়ে মাঠের বাইরে যেতে শুরু করে। এবার মধ্য মাঠ থেকে একজন ফিল্ডার এটাকে ধরার জন্য দৌড়ানো শুরু করলো। ফিল্ডারটি বলের লাইনে পৌঁছানোর আগে সেটি ছক্কা হয়ে গেল। আর মাঠের ভিতরে বলটি কতটুকু দূরত্ব অতিক্রম করে? 35 মিটার। মাঠের ভিতরে বলটি কতটুকু দূরত্ব অতিক্রম করে? 35 মিটার। হ্যাঁ, ওকে। তাহলে এবার আসি আমাদের 35 মিটারে লিখে রাখি। এটার মিনিং তোমাকে একটু পরে বলতেছি। তার আগে আমাকে বলো, সিম্পল, বি নট দেওয়া আছে, থিটা নট দেওয়া আছে, সর্বাধিক কত উচ্চতায় উঠবে এটা বের করাই যাবে। তাহলে 3 নাম্বার আনসার শেষ। আমরা আসি 4 নাম্বারে। আমি প্রশ্নটার মিনিং বুঝাই দিই তোমাকে। এখানে মিনিং বুঝাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। দেখো, সাকিব ব্যাট দিয়ে বলটাকে আঘাত করলো, ওকে, ভালো কথা। সে 45 ডিগ্রি কোণে এত বেগে আঘাত করলো। এই বলটা এভাবে করে ছক্কাতে পরিণত হলো। বুঝতে পারছো, ছক্কা হয়ে গেছে। বলটা ছক্কা হয়েছে মানে কি, বাউন্ডারি লাইনে বাইরে পড়ছে। ধরে নিলাম এখানে বাউন্ডারি লাইন আছে, কারণ বাউন্ডারি লাইন যদি এখানে না থাকে তাহলে ছক্কা হওয়ার কথা না। বলটা বাউন্ডারির বাইরে চলে গেছে। তাহলে আমরা বলতে পারি এই বলটা কিন্তু এই পয়েন্ট পর্যন্ত, এতটুকু পর্যন্ত মাঠের ভিতরে, এরপরে কি বাইরে হয়ে গেছে, মানে এই পর্যন্ত মাঠের ভিতরেই ছিল। ওকে, এখানে ভি নট, এই কোণটা থিটা নট। তোমাকে লাস্ট লাইনে বলছিল বলটি মাঠের ভিতরে 35 মিটার অতিক্রম করে। এর মানে বলটা তো আমার কতটুকু যায় সেটা আমি আর বের করলেই বুঝতে পারবো। এখানে আর বের করার দরকার নাই। তোমাকে এখানে বলছে কি, তোমাকে বলছে বলটি মাঠের ভিতরে কতটুকু দূর অতিক্রম করলো, এতটুকু। এটা হচ্ছে 35 মিটার। এটা কার মান? আমরা জানি আনুভূমিক অতিক্রম দূরত্ব হচ্ছে x এর মান। ওকে, এটা বাউন্ডারি লাইন। এই বাউন্ডারি লাইনে কিন্তু একজন ফিল্ডার দাঁড়ায় আছে। ওই যে বললো মধ্যমাঠ থেকে একজন দৌড়ায় গেল। বলা হলো উদ্দীপকের ফিল্ডার লাফ দিয়ে কয় মিটার উঠতে পারে? সে লাফ দিয়ে 3 মিটার উঠতে পারে।
মানে 3 মিটার উপর দিয়ে যদি বল যায় সে ধরে ফেলবে। এখন সময় মতো যদি ফিল্ডারটা এখানে থাকতো, ধরে নিলাম যে সময় মতো ফিল্ডার এখানে আসে, ফিল্ডার এখানে থাকলে সে ক্যাচ ধরতে পারবে কিনা। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই জায়গায় যে ওয়াই এর মান, ওয়াই যদি 3 মিটার থেকে বেশি হয়, 3 মিটার থেকে বেশি হয় তাহলে ক্যাচ ধরা যাবে না। এই ঠিক না? কারণ আমার ওইখানে যে ব্যাটসম্যান দাঁড়ায় আছে সে কিন্তু লাফ দিয়ে 3 মিটার পর্যন্ত ধরতে পারে, তো এটা যদি 3 মিটার থেকে বেশি হয় তাহলে তো ক্যাচ ধরা সম্ভব না, আর যদি 3 মিটার থেকে কম হয় তাহলে আউট। এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা, আমি কথাটা বুঝছি কিনা যে 35 মিটার দূরে যদি বলটা কোথায় আছে আমি জানি না, আমি এখন ক্যালকুলেশন করে বের করব বলটা যখন এক্স এর মান 35 মিটার, ওই মুহূর্তে বল আসলে কোথায় ছিল, ওই মুহূর্তে বল যতটুকু উচ্চতায় ছিল সেই উচ্চতা যদি 3 মিটার থেকে কম হয় তাহলে কিন্তু ক্যাচ আউট, 3 মিটার থেকে বেশি হলে ক্যাচ আউট হবে না। এবার বলছিলাম ওয়াই বের করার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে সময় দেওয়া থাকলে আর একটা হচ্ছে এক্স দেওয়া থাকলে। এখানে সময় দেওয়া না, এক্স দেওয়া আছে, সুতরাং প্রাসের জেনারেল সমীকরণ ওয়াই ইকুয়ালস টু tan থিটা নট ইন্টু এক্স মাইনাস জি বাই 2 বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট ইন্টু এক্স স্কোয়ার। এক্স এর মান 35 মিটার এবং থিটা নটের মান দেওয়া আছে, বি নটের মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। ক্যালকুলেশন করলে দেখবা আনসার 4.99 মিটার আসি আছে। ওয়াই এর মান কত? 4.99 মিটার। তো আমার কথা হচ্ছে যখন বাউন্ডারি লাইনের উপরে তখন বল থাকে কতটুকু উপরে? 4.99 মিটার উপরে। আর আমার ব্যাটসম্যান কতটুকু উঠতে পারে? সে 3 মিটার উঠতে পারে। অর্থাৎ ব্যাটসম্যান উপর দিকে লাফ দিয়ে বল ধরতে পারে 3 মিটার পর্যন্ত, কিন্তু আমার বলটা গেছে হচ্ছে 4.99 মিটার উপর দিয়ে, দ্যাট মিনস ক্যাচ ধরতে পারবে না। বুঝছো কিনা বলো? শেষ শেষ শেষ। এতটুকু বুঝছি কিনা? অনিন্দ দেবনাথ, তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নের আনসার ইনশাল্লাহ আগামী ক্লাসে পাবা। আগামী ক্লাসে আমরা বিভিন্ন পজিশন নিয়ে আলোচনা করব, আজকে আলোচনা করতেছি না। এবার হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হলো হচ্ছে এই টাইপের যতগুলো ম্যাথ আছে, ক্রিকেট, বল, ফুটবল, আমাদের প্রাস থেকে যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি আমাদের গতিবিদ্যা থেকে তো প্রতি বছর একটা প্রশ্ন থাকে, 90% টাইমস আমাদের কোয়েশ্চেন হয় প্রাস থেকে, এই ধরনের প্রশ্নগুলো হয়। তো তোমরা যে কাজটা করবা সৃজনশীলগুলো সলভ করবা, বাসায় সৃজনশীলগুলো সলভ করো। তো করতে করতে তোমরা বিভিন্ন ঝামেলা পাবা, সেই ঝামেলাগুলোর আনসারও পেয়ে যাবে আগামী ক্লাসে। সো আমার সবচেয়ে বেটার হয় যদি তুমি আগামী ক্লাসটার আগে যদি তুমি এই জিনিসগুলো লাইনে নিয়ে আসতে পারো। আর আগামী ক্লাসে আমাদের প্রাস ইনশাল্লাহ শেষ হবে, আর প্রাস শেষ হলে আমাদের এই অধ্যায়ে খুব বেশি টপিকস বাকি নেই, অল্প কিছু জিনিস আছে যেগুলা কৌণিক গতির জিনিস। এই কৌণিক গতি মেইনলি আমরা আলোচনা করব হচ্ছে 4 নম্বর অধ্যায়ে। তো এই অধ্যায়ে আগে থেকে কিছু জিনিস জানা যাইতে হবে, সেই জিনিসগুলো আমরা জানবো। বাকি জিনিসগুলো হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়, মানে কিছু জিনিস এখানে আছে প্রিলিমিনারি লেভেলের, অল্প স্বল্প জিনিস আমরা আলোচনা করব। ভেক্টরের কিছু কনসেপ্টও লাগবে, সেগুলো আমরা আলোচনা করব। আলোচনা করে আমরা এই অধ্যায় শেষ করে আমরা 4 নম্বর অধ্যায়ে গমন করবো, এবং আমাদের খুব বেশি দিন বাকি নেই যে আমরা 4 নম্বর অধ্যায়ে যাব। আমাদের আর বেশি দিন লাগবে না গতিবিদ্যা শেষ করতে। তো তোমরা তাহলে এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ করে ফেলবা, আশা করি খুব একটা প্রবলেম হবে না। যেগুলো প্রবলেম হবে দাগায় রাখবা, ইনশাল্লাহ আমরা সবগুলো ব্যাখ্যা করব।
আশা করা হচ্ছে আগামী ক্লাসে ক্লাস শেষ করলে এরপরে 2 ক্লাসে ইনশাল্লাহ আমাদের গতিবিদ্যা শেষ হয়ে যাবে, এরপর আমরা নিউটনীয় বলবিদ্যা স্টার্ট করতে পারবো। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।